সে আমার সন্ধ্যা প্রদীপ। নুসরাত সুলতানা সেজুতি। গল্পের ৮তম অংশ ২৭। পুষ্পিতা নিস্তব্ধ। সুদর্শনার নয়ন ভরতি কেবল ফ্যালফ্যালে বিস্ময়। টের পাচ্ছে শ্রবণেন্দ্রিয়ের উষ্ণ ধোঁয়ার সৃষ্টি। কুণ্ডলি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা। মেয়েটা এখনও বিশ্বাস করতে পারছে না, একটু আগেই তীব্র বলল ওসব। অথচ গোল গোল চাউনি দেখে হাসল সেই যুবক। ভীষণ চতুরের ন্যায় মিটিমিটি হাসি। পুষ্পিতা স্তম্ভের মতো থেমে। কণ্ঠে অনিশ্চয়তা। হ্যাঁ, তীরর মাঝে বিব্রত হওয়ার চিহ্ন মাত্র নেই। নিটোল ওষ্ঠ হাস্যবানে বহাল। উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে। পুষ্পিতা হকচকায়। সিমেন্টের মতো লেগে যায় দেওয়ালে। তীব্র একই রকম চেয়ে থেকে বলল, কি বলেছি বোঝনি? পুষ্পিতা জবাব দেবে কি বলবে কিচ্ছু জানে না। তার কান দুটো ঝাঝা করছে কেমন। তীব্র ভ্রু বাঁকায়। আশ্চর্য। কথা নেই কেন? পুষ্পিতা নড়ে উঠল। ঠিক ছলকে ওঠে হাওয়ার মতো দেখালো তার শীর্ণ দেহ। কথা থাকবে কি করে? বিস্ময়ের দাপাদাপিতে যে সব খুইয়েছে। বেগ পুহিয়ে তার ঠোঁট নরল এবার। তীরুর মনে হলো কথা নয়, রক্তজবা হতে বেরিয়ে এসেছে সুরশাল এসরাজের সুর। খুব মিহি আওয়াজে শোনাল, আপনি আমাকে এসব বলছেন কেন? আপনি তো আমার স্যার। তীব্র কপাল কুচকাল। তো? পুষ্পিতা মিয়ে এলো ওর তো বলার ধরনে। আন্ত হয়ে বলল, এসব বলা ঠিক না। মানুষ শুনলে কি ভাববে? তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ায়। দূরত্ব বাড়ায়। প্রশস্ত কাঁধ উঁচায় জবাবে, এখানে ভাবার কি আছে? মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না? পুষ্পিতা বলতে গেল, না মানে তা পারে, কিন্তু আপনি আমাকে। কথা কেড়ে নিল সে। তোমাকে কি সুন্দর বলেছি? আচ্ছা একটা কথা বলো, আমি দেখতে কেমন? পুষ্পিতা হতভম্ব চোখে চাইল। জি। তীব্র সূচক শব্দ করে বলল, এই জি ছাড়া আর কিছু শেখনি? পুষ্পিতা ঠোঁট উল্টাল। ও ফের সুধাল। বললে না, আমাকে দেখতে কেমন? পুষ্পিতা ছটফটে চিত্তে একবার নিজেকে, আরেকবার তীরকে দেখল। দুজন এত কাছাকাছি। আরেকটু হলেই চওড়া বুকটা মিশে যাবে তার শরীরে। এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না ঢের বুঝেছে। চোখ নামিয়ে বলল, ভালো। তীব্র চোখ সরু করল। শুধু ভালো? ওর কণ্ঠে মৃদু উদ্বেগ। না আসলে, সুন্দর। সাথে লজ্জায় বুঝে এলো সে। যেন মাথা তুলতেও কষ্ট। তেরে আসা হাসি পুরন্ত ঠোঁটে পিষে নিল তীব্র। সহজ কণ্ঠের বক্র প্রশ্ন, এবার যে তুমি আমাকে সুন্দর বলেছ, এটা শুনলে কেউ কিছু ভাববে না? পুষ্পিতা মাথা তোলে। আপনিই তো জিজ্ঞেস করলেন। আমি জিজ্ঞেস করলেই বলবে? পুষ্পিতা এমনিতেই বোকা। বুদ্ধি শুদ্ধি যা ছিল সেটুকুও এলোমেলো হয়ে গেল। চেয়ে রইল নির্বোধের মতন। তীব্র আরেকবার হুট করে চলে গেল কাছে। সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আতকে ওঠে। গুটিয়ে যায়। তীরুর বাইসেপসে উত্থলে ওঠা হাতটা দেয়ালে ঠেকাল। ঠিক তার মাথার পাশে। পুষ্পিতার ভরকে যাওয়া মুখখানায় এক সেকেন্ডে ঘুরিয়ে আনল নজর। একেবারে সোজাসুজি, ভনিতাহীন জানিয়ে দিল, সুন্দরকে আমি সুন্দর বলতে জানি। আজ তুমি একা, কাল যদি চারপাশে ১০০ জনও থাকে, আমি তাও বলবো তুমি সুন্দর। তুমি সুন্দর। তুমি সুন্দর। শেষটুকু বলতে বলতে গলার স্বর আরও কমে এলো তীরর। ঠিক যেমন কমে এলো পুষ্পিতের হৃদযন্ত্রের গতি। অস্থির চিত্তে একটুখানি জলের জন্য হাঁসফাঁস করল সে। যখন ধাতস্থ হল, তীব্র তখন সামনে নেই। চলে গেছে। বুকের তোলপাড় আর ধুক ধুক শব্দের তোপে সেই প্রস্থান অবধি টের পেল না মেয়েটা। একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা। তার মুখে ঘন আমাবস্যার চিহ্ন। সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ। আর এতেই রাগ বেড়ে চড়াও হচ্ছে ওর। রান্না করে দিতেই সারের মতো গিলতে বসে গেল। একবার সাধল না। বলল না চলো একসাথে খাই। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কি ও চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে। বিদেশ বিভুঁই ঘুরে একাকার করার চিন্তায় যেখানে অস্থির ছিল, সেখানে আসার পর থেকে ঘরবন্দি। পলাশটা কোথাও নিয়ে যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর বোলাল হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজ ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু। জ্বলছে খুব। ফোসকা পড়তে পারে।
এত আহাউহু করল, অথচ পলাশটা ফিরে অবধি দেখেনি। মিথিলার এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল। কিছু অতীতের কথা মনে পড়ল হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজে থেকেই রান্না করতে গেল। ভাতের মার গলাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়ল বেচারির। চিৎকার শুনেও মিথিলা ঘর থেকে নড়েনি। যখন পুষ্পিতা নিজে ছুটে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল কেঁদে কেঁদে, সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটাবার জিজ্ঞাসাও করল না, কি হয়েছে? ওর হাত খসে পড়ে যাক, তাতে তার কি? ইস, না জানি তখন পুষ্পিতাটার কত খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যেই তো। চাওয়ার আগে মুখের সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরত মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো কতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশ ওকে এখনও এখানকার সিম কার্ড কিনে দেয়নি। নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা কি যে চায়? পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইল। মিথিলার ভাবনায় বুধ মুখায়েব দেখে হাসল মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখমুখে কি অসহায়ত্ব। অহংকারে উড়বি আর? কথা শুরু করতে গলা খাকারি দিল সে। বলল, দাঁড়িয়ে আছো কেন? খেতে বসলেই তো পারো। মিথিলা নড়ে ওঠে। ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, হুহ, এতক্ষণ দাঁড়িয়ে আছি চোখ পড়েনি। এখন নিজের খাওয়া প্রায় শেষ, তখন বলছে। ভাব নিয়ে বলল, খিদে নেই। পলাশ মাথা নাড়ল। ও আচ্ছা। তার নম্র স্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে। তাহলে ঠিক ওকে সাধবে পলাশ। তোষামোদের মতো অনুরোধও করবে। অথচ সে পুরুষ আরেকটিবার ওসব মুখেও আনা দূর, আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আতকে উঠল মিথিলা। আর্তনাদ করে বলল, এ কি? পলাশ নিরুৎসাহিত। উঠে চলে গেল বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতবাক। গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই ভেজে জলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, কি করলে এটা? পলাশ হাত কচলে কচলে ধুচ্ছে। না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই, তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, হ্যাঁ, না হলে নষ্ট হতো। আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য বনে রইল। কিছু বলার ভাষা অবধি নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে ওষ্ঠপুটে দেখা গেল সিনেমার ভিলেন সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুঁসল মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে। এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেয়া, জুতো মুছিয়ে নেয়। অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালই ও বাবাকে ফোন করবে। বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। কানাডার এই বীভৎস রূপ তার চাই না। এর থেকে দেশেই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে। বাইরে নিশ্চুপ, ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো করকরে কোলাহল। সব কিছু ছাপিয়ে হা করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথার স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার বেয়াক্কেল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে তটস্থ নাহিদ। তার চোখ দুটো ফেবিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা। আর এতেই যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজন বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধজয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইল। কলমের কালি গাথা। কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখনও তাজ্জব, অবাকের তোর সামলে ওঠেনি। বিহ্বল হয়ে বলল, শেষ? জি। দেখুন সব ঠিকঠাক আছে কিনা। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে। হাতে নিল কাগজ।
কিন্তু এখনও তার বিস্ময় কাটেনি যে সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকল না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখল। সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়াল চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আরেকটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে কিছু বলল না, কিছু করল না, এমনকি এক চুল নড়ল না অবধি। ও বলল, থাকুন তবে। আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেক দিন পর করলাম, ভুল থাকতে পারে। আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলেই এত ব্রিলিয়ান্ট? এক চুটকিতে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নুহার। নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়। চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজেই ফেপে উঠল রাগে। বিড়বিড় করল, এখন চেঁচিয়ে লাভ কি? অকাজ তো ঘটিয়েই ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করল, আর তুই এক কাপ চাও সাধলি না? ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এই মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে, একটা না একটাতে তো টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামল। আর একটু সামনে এগিয়ে রিকশা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখল, সম্মুখ হতে একটা খালি রিকশা ছুটে যাচ্ছে। শোষব্যস্ত ডাক ছুড়ল, এই মামা। শুধু সে একা নয়, পেছনে হতে আরেকজন ডেকে ওঠে, এই রিকশা বলে। সমস্বরের ওই মেয়েলি আওয়াজে চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তদন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়েছে এসে। এত ব্যস্ত ভাবমূর্তি। কবজিতে ঘড়ির বেল্টটা লাগাচ্ছে এখনো। রিকশা দাঁড়িয়েছে। দুজনকে একনজর দেখে বলল, ক্যাডা যাইবেন? নুহা নাহিদ মুখ চাওয়াচাওয়ি করল। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিকশা নিয়ে নিচ্ছি। না না, আপনি আগে ডেকেছেন, আপনি যান। সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্ট্যান্ট। নুহা বলল, আর আপনার ইন্টারভিউ? ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিকশা নিয়ে নেব। আমার সমস্যা হবে না, আপনি যান। নুজার মেজাজ খারাপ হল। খ্যাক করে বলল, বললাম না আপনি যান। এত না না করছেন কেন? হ্যাঁ, ছেলেটা ভ্যাবাচেকা খায়। তাজ্জব হয়ে বলে, আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নিভে এলো। মিনমিন করে বলল, সরি, আসলে আমার এই এক সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাক গে, আপনি এত কথা না বলে রিকশা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিকশাওয়ালা বিরক্ত হয়ে বললেন, আইজগুবি ব্যাপার স্যাপার তো, আমারে খাড়া করাই রাইখা নিজেরা ঠেলাঠেলি করতাছেন কে? দুইজন যখন দুইজনরে চেনেনি, তখন এক লগে গেলেই পারেন। বাড়াও বাইচোব সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হল দুজনে। একসঙ্গে যাবে, তাও এক রিকশায়। পরপরই নুহা হাতঘড়ি দেখল, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেপে আসবে। আর বৃষ্টি আসা মানেই শহরের বুক থেকে রিকশা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিক চাইল সে। নম্র কণ্ঠে সুধাল, কোথায় যাবেন আপনি? বোর্ড বাজার। নুহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব। চলুন একসাথে যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না। সেদিন যা দোনামোনা করল, আজ এত দ্রুত মতো দেয়াতে কিছু অবাকই হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসল রিকশায়। নুহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নুহা হাসল, তারপরেই সে ফট করে বলে বসল, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নুহার।
ধক করে কাঁপন ধরল বুকে। নিজে নিজে আওড়াল। মনের মিল, বাবুর জ্বর একটু কমেছে, তবে এত কান্না করে। ওকে সামলে গল্প লিখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। জানি আপনারা আমার ওপর প্রচণ্ড বিরক্ত, কিন্তু কি যে করি। চলবে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 28। প্রকৃতির মুখ গোমরা। আকাশে ভীষণ মেঘ। বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানলার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে। ফর্সা পেলব হাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের এপাশটায় একটা বড় মাঠ। সবুজ ঘাস দেখা যায়। দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে রইলেও মনের যোগ অন্য কোথাও। অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফোটা শাপলা। এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা। আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়িপথে। সেখানে কেবল তীরর অযাচিত দাপট। অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়। নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কপলে। কানের পাশে বেজে ওঠে যার ফিসফিসে ধ্বনি। তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইধাই করে উঠল। শীর্ণ দেহ নরল ছলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্মকুড়ি চোখ দুটো বুজে ফেলল খিচে। কি জ্বালাতন এসব! স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসাল। স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবামায়ের সমতুল্য? তাহলে তাকে নিয়ে এসব কি হাবিজাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নুহার বলা কথা। এমন ইয়াং স্যার কখনো বাবা সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রীর বিয়ে হয়েছে জানিস? পুষ্পিতা হাল ছেড়ে দিল। সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল, এই কল্পনার ঝোলাঝুলিতে ও নিজেই নিরুপায় হয়ে দুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই। এখানে ওর কিচ্ছু করার নেই। তক্ষুনি পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে। চকিতে ঘাড় বাঁকায়। তনুজা এসেছে। কাঁধব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকাল। ভ্রু উঁচিয়ে সুধাল, কেমন আছো? পুষ্পিতা মুচকি হেসে বলল, এই তো চলছে। তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসল তনুজা। ঠোঁট এগিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস এঁকেছি জানো। কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করল। পাতা মেলার আগে সচেতন করল। আচ্ছা, আগে বলে নেই, কাউকে কিন্তু বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া কারো সাথে মিশিই না। তনুজা খুশি হয়ে গেল। দুঠোঁট মেলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী। বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সবথেকে সুশ্রী মেয়ে। এত চুপচাপ, নরম। একভাবে কলেজে আসে, বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এই অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে। এমন একটা মেয়ে কেবল ওর সাথেই মেশে, এ যেন খুব গর্বের কথা। ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টাল। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজা আঁকার হাত ভালো। আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে। এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে। আজ আবার কি এঁকেছে! সহসা সাদা পাতার ওপর একটা গোটা স্কেচের দেখা মেলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সবকটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি, কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভ্রু কুঁচকে বলল, হয়েছে তো ভালোই। কিন্তু কে এটা? মেয়েটা ভ্যাবাচেকা খেল। হাহাকার করে বলল, মানে, কে মানে কি? বুঝতে পারছ না? ভালো করে দেখো। ওর বলার ধরনে পুষ্পিতা মিয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তনুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গোছানো বাদামি চুল দেখেই চেহারা টানটান হল অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই। কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়াল তীরর নাম। তনুজাটা স্যারের জন্যে যেই হাপিত্তেস করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিত আননে তমসা ভিড়ল তার। বিষাদের ন্যায় কালো দেখায় মুখায়। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, একদম স্যারের মতো হয়েছে না? কাল সারারাত না ঘুমিয়ে ওকে এঁকেছি।
ওই যে সেদিন একটা লুকিয়ে ছবি তুলে নিয়েছিলাম না, সেটা দেখেই আঁকা। হুবহু মিলেছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই। প্রথম এসব নিয়ে বিস্ময় আহাজারি করলেও এতদিনে সয়ে গেছিল পুষ্পিতার। ভাবত, তনুজা ছেলেমানুষ হয়তো স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক। আলগোছে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতিই এলো না। বরং মনে হলো এসব শুনতে একটু ইচ্ছে করছে না ওর। কথার পিঠে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তনুজা প্রাণোচ্ছল, তীরকে আকার যুদ্ধে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ার অধর। হাস্যোজ্জ্বল বদন আরও ঝলকে জানালো, জানো, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, নাদিয়া। ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল। ও বলল, হোম টিউটর ছিল নাদিয়ার। 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ ঘটছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও হুহা করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসা দিবস। ওই দিনই স্যারকে একটা চিঠি দেব ভেবেছি। সেখানে আমার মনের সব কথা লেখা থাকবে। ভালোবাসার কথা বেশদিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভরতি হাসিতে যত জোর, ততোধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিশদ রাগে ফেপে উঠল নিজেই। তীরকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া মাটিতে এইসব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকে জানে তনুজা স্যারকে পছন্দ করে। সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ। যেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না, সেখানে ও কত চটপটে। পড়াশোনাতে ওর থেকে 1000 গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসল। নুহাটাও না। কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে। স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ও কি পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথে নিজের তুলনাই বা কেন টানছে? রমিজ স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ঝটপট ডায়েরি ঢোকাল ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল। সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শোনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস, নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতেই সে চটপট রিকশা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতেই সাবধান করল নুহা। খবরদার মিস্টার ঢ্যাঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়। কেন? আমার ভাড়া আমি দেব না? না। তা কেন? এরকমটা আবার হয়? নুহা কপাল কোচকাল। হবে না কেন? আপনি জানতো আপনার না দেরি হচ্ছে। এই বারবার বার্গেইনিং করে কিন্তু ইচ্ছে করে দেরি করছেন। নাহিদ ঘাড় চুলকাল। নুহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে। কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন, দেবেন। সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল, এই তো, অল্পতে মেনে নিয়েছেন দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে হাসল। তাহলে আমি আসছি। হ্যাঁ। নুহা ঘাড় কাত করল। হঠাৎ রাস্তার ওইপারে চেয়ে ভ্রু গোছাল নাহিদ। আঙুল তুলে বলল, আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া? আগুন লাগলো নাকি? নুহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলে রিকশাচালক লোকটিও চেয়েছেন। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোঁয়া? তাকালো যখন, ব্যাপারটা চোখে পড়ল। রেগে বলতে গেল, এ কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না আজ। ছোট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামল আবার। ঘুরে চেয়ে বড্ড ব্যস্তভাবে বলল, মেজাজে আপনি বড় হলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। ভাড়া সব সময় বড়দের দিতে হয় মিস নুহা। না বলে দিলাম বলে আবার বদদোয়া দেবেন না যেন। তাহলে কিন্তু এই অধমের সব শেষ।
আসি হ্যাঁ। চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটায় তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিস্কা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, ভাইজান মানুষটা ভালোই আপা, অত বড় হইয়াও আপনার ঝাড়ি হুনল। নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর। কিন্তু বাচ্চামো করা মানুষটা, তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে, লম্বা করিডোরে উপচে পড়া ভিড়, সব একই সাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কিনা। এই সময়টা কিছু ফাজিল ছেলেপেলে সুযোগ লুফে নেয়। ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল। কি যে ভয় পেয়েছিল মেয়েটা। সেই থেকে হয় সবার পরে বের হয়, বা ভিড় কমলে। তেমনি আজও দাঁড়িয়েছিল সে। মধ্যদুপুরে মাঠে করা রোদ বিধায় হাতে গোনা লোকজন সেখান থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামল পুষ্পিতা? সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে। বাসায় তো কাজ নেই, নুহাও নেই, ওরই বা এত তারা কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখল। কেন যেন খুঁজে বেড়াল তিরকে। স্যার আজ ক্লাস নেননি, কেন কে জানে। এত মেয়ে আফসোস করল তাতে। তনুজা তো পারলে দুঃখে মরে যায়। কিন্তু ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মনমস্তিষ্ককে প্রশ্রয় দিল না। উল্টে কঠিন ধমকে চুপসে রাখল তাদের। চোখ তুলে মনমরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ। অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবেও না। যে মেঘের কারণ নেই, তা কখনো কাটে? ততক্ষণে ভিড় কমেছে। 3/4 ছেলেমেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়াল এবার। ওপাশ হতে 4 জন হেঁটে আসছিল। 2 ছেলের সাথে আরও 2 মেয়ে। সাইফুল, শরীফ, হেনা, রূপা। এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখেই স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ। রূপাকে বলল, ওই দেখ, যার কথা বলেছিলাম। বাকিরাও উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। সুরূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়। মোটামুটি। সাইফুল আকাশ থেকে পড়ল যেন। এত সুন্দর মেয়েকে মোটামুটি বলছিস? তোর কি চোখ না আর কিছু? আমার কাছে অত ভালো লাগেনি। কি বলবো তাহলে? কি রে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, ছাড় তো, মেয়ে মানুষ এমনই, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না। হেনা মুখ বাঁকাল। রূপা বলল, না রে ভাই, আমিও তো মেয়ে। আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেঁটে আসছে। শরীফ ছটফট করে বলল, কাছে আসুক, আজকে কথা বলবই। সাইফুল বলল, আরে ভাই কথা বললে বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র, ও জুনিয়র। প্রথম দিনই ছ্যাবলামো করে মান ইজ্জত খোয়াস না। রূপা সায় মিলিয়ে বলল, আমিও একমত। পছন্দ করিস বলে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু। ওকে ওকে। 4 জন খুঁটির মতো দাঁড়িয়ে রইল। কিছুটা শিকারের জন্যে, শিকারী রোদ পাতার ন্যায়। অথচ ভাবনায় বুধ থাকা পুষ্পিতা খেয়ালি করল না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠল হেনা, কি অভদ্র! আমরা এতগুলো সিনিয়র এখানে দাঁড়িয়ে আছি অথচ একটা সালাম অবধি দিল না। কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে। পিছু ঘুরল মিনসে আননে। হেনার চোখমুখে স্পষ্ট রাগ। সাথে অচেনা আরও 3 জনকে দেখে চুপসে এলো বেচারি। নিভু কণ্ঠে সুধাল, জি মানে, আমাকে কিছু বললেন? রূপা ডাকল মোটা গলায়, হ্যাঁ, এদিকে এসো। পুষ্পিতার শঙ্কা হল। চারপাশটা দেখল একবার। লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা ডাকছে কেন এখন? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধায় পড়ল মেয়েটা। হেনা রেগে বলল, কি হলো শুনতে পাওনি? এসো এদিকে। দোটানায় একশেষ পুষ্পিতা এক চুলও নড়ল না। দাঁড়িয়ে রইল ঠায়। অপ্রস্তুত বিষয়টাতে সে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। এই কলেজে তো র্যাগ হয় না। হলেও ওর জানা নেই। গত মাস কয়েকে শিকার হয়নি কখনো। কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন, নিশ্চয়ই আদর আপ্যায়ন করবে না। আচ্ছা অভদ্র মেয়ে তো।
বিরক্ত হয়ে ওরাই এগিয়ে এলো। 10 কদমের দূরত্ব ঘুচে গেল এবার। পুষ্পিতার বিশীর্ণ বুক ধরাস ধরাস করছে। 4 জন ওকে মাঝে রেখে কুণ্ডলি পাকিয়ে দাঁড়াল, যেন রোধ করেছে সব রকম পালানোর পথ। সাইফুল বলল, বড় ভাইদের কোনো সম্মান দাও না? ডাকার পরেও জায়গায় খাম্বা হয়ে রইলে। কি, দেখতে সুন্দর বলে কি অহংকারে মাটিতে পা পড়ে না? পুষ্পিতা কি বলবে? কারো মুখের ওপর উত্তর দিয়েছে কখনো? জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে। হেনা কথা কেড়ে নেয়। কি না মানে? দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারো না, কিন্তু স্বভাবে তো আচ্ছা বেয়াদব তুমি। পুষ্পিতা নিরুত্তর মাথা নোয়াল। ব্যাস, আরও পেয়ে বসল ওরা। রূপা বলল, এই মেয়ে তো দেখি কথার উত্তরও দেয় না। সত্যি রে ভাই, দিন দুনিয়া থেকে সম্মান উঠে যাচ্ছে। আমরা সিনিয়রদের দেখলে খাওয়া রেখে 4 আঙুল ঠেকিয়ে সালাম দিতাম, আর এরা দেখ কেমন চুপ করে ভাব দেখায়। শরীফের এত সবে আগ্রহ নেই। সে পুষ্পিতার আপাদমস্তক বড় নিবেশন দিয়ে দেখছে। মেয়েটি ওর চোখে পড়েছে সপ্তাহ 2 হবে। কলেজে ঠিকঠাক ক্লাস হয় না বলে একাডেমিক ভবনে খুব কম ঢোকে ওরা, আড্ডা দেয় বাইরে, তাই এতদিন দেখেনি। আর যখন দেখল তখন নতুন স্যারের সাথে আসে যায়, সেজন্য চেয়েও কথা বলতে পারেনি। আজ তো মেঘ না চাইতেন বৃষ্টি নেমে এলো। কি দারুণভাবে সুযোগ পেল একটা। তবে শুনেছে মেয়েটির নাম পুষ্পিতা। নামের সাথে মুখের বড্ড মিল, একেবারে পুষ্পের মতোই সুন্দর। সত্যি, দূর থেকে যেমন দেখেছিল, কাছ থেকে যে আরও বেশি রূপসী। মোমের মতো মেদুর মুখখানায় কুমুদিনী মায়া। বাকিদের রাগক্ষোভ উগলে দেয়া শেষে মুখ খুলল শরীফ। তরল কণ্ঠে সুধাল, তোমার নাম পুষ্পিতা? পুষ্পিতার নজর স্লিপার পরা পায়ে। জবাবে মাথা নাড়ল শুধু। ও আবার বলল, এখানকার কোথায় থাকো তুমি? পুষ্পিতার দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে। এরা হঠাৎ এভাবে কথা বলতে এলো কেন? হেনা খ্যাপে বলল, কি হলো? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। শরীফ থামিয়ে দেয়। আহ, চুপ কর, আমাকে কথা বলতে দে। হেনা বাদ সাধে, কোনো কথাথা নয়। এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তাই দিচ্ছে না, ওকে একটা শাস্তি দেয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল। ভয়াতঙ্কে দুরুদুরু করে উঠল ভেতরটা। শরীফের ভারী মেজাজ খারাপ লাগছে। এই হেনাটার সবেতে বাড়াবাড়ি। চটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ঠোঁটের মিটিমিটি হাসি দেখে শরীফ চোখ সরু করল। কথানুযায়ী নিভে এলো এবার। বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়েই। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করল, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লোচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে ওঠে, কি হলো? কানা নাকি? ধরতে বলেছে না? পুষ্পিতা বাধ্যের মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়, চোখে মুখে ফুটিয়ে তোলে সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলছি লেখো ওখানে। পুষ্পিতা আবার চারপাশে দেখছে। সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তনুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা, তীব্র স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি? কেউ আসবে না এখানে? এই কলেজে আমাদের 4 জনকে না সবাই এক নামে চেনে বুঝলে। ভালো চাইলে যা বলছি লেখো। পুষ্পিয়া উপায়হীন বনে খাতার সাদা পাতা মেলল। কলম ছুঁয়ে চাইল ওর দিক। চাউনিতে নীরব প্রশ্ন, কি লিখব? হেনা বলল, লেখো, শরীফ, আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতেই নিয়েছিল, পুরো লাইন শুনেই চমকে থমকে একাকার। মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুয়ে পড়ে হাসিতে। সাইফুল হাইফাইভ করে। শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবাক, হতবিহব্বল। মুখ খুলল এতক্ষণে। এসব কেন লিখব? হেনা চোখ পাকাল। কেন লিখব মানে? আমরা বলছি তাই। পুষ্পিতা মাথা নুয়ে বলল, আমি এটা লিখব না। রূপা চেতে বলল, কি? এই তুমি জানো তুমি কি বলছো? লিখবে না মানে কি? হ্যাঁ, না লিখলে এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছ। স্যারকে তো চেনো না, সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করেন না। মনে নেই, নবীন বরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে হবে?
পুষ্পিতার মনে আছে, নবীন বরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যিই এসব বলেছিলেন। একজন আদর্শ শিক্ষার্থীর কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন। নিজের সিনিয়রদের সম্মান করা। হেনা বলল, আমরা চারজন একসাথে গিয়ে যদি এটা বলি, স্যার তোমাকে কখনো বিশ্বাস করবেন? আবার আমরা হলাম 4 বছরের পুরনো ছাত্রছাত্রী। সেখানে তুমি এলে 6 মাসও হল না। এরপর এই কথা যাবে ফোরকান স্যারের কানে। ওনার চোখে চান্দু একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে। যা বলেছি সেটা লিখে চুপচাপ চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের? পুষ্পিতার মাথায় বাজ পড়ল যেন। কি সাংঘাতিক এরা! অসহায়ত্বে সরু নাক ফেঁপে ওঠে মেয়েটার। নুহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করত। ওকে যে কেন এত নরম বানানো হলো। দুনিয়াতে নরম হওয়া আর বোবা হওয়া সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল, আমার নামে কিন্তু সহ্যাঁ, আবার দিও না। বাকিরা মজা পেয়ে গেল, হেসে উঠল খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুল বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটাও লিখে দিও কিন্তু। পুষ্পিতার মন চাইল এটার গালেও একটা কষে থাপ্পড় মারতে। কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নাম লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠটা তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু ফিরল সবাই। এই স্বর পুষ্পিতা চেনে, চেনে তার মালিককেও। মেয়েটার মৃগনেত্র সবেগে ঝলমলিয়ে ওঠে। ঠোঁট দুটোতে রাতারাতি ভিড় করল স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে, বড় দম্ভ তার হাঁটার গতিতে। এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়াল। শরীফরা মেয়ে এলো সহসা। শোষব্যস্ত সালাম ঠুকল সবাই। তীব্র সুচাল চোখে এক একজনকে দেখে নেয়। ফতাফত প্রশ্ন করে, কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানাল, ফাইনাল ইয়ার, বাংলা ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তীব্র নিজেই বলল, র‍্যাগ দিচ্ছিলে, তাই তো? অচিরে মাথা নোয়াল সকলে। এই কলেজে আবার র‍্যাগ? পড়াশোনা রেখে তাহলে এসবই করো সারাদিন? শরীফ বলল, সরি স্যার। তীরর আওয়াজ শানের ন্যায়। ডোন্ট সে সরি টু মি, সে সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগল হেনার। মুখ খুলল কিছু বলতে, সহসা দরাজ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তীব্র, সে সরি। হেনা একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ঝটপট, সরি। এরপর একে একে সবাই। তীব্র আদেশ ছুড়ল, আর কখনো কাউকে র‍্যাগ দিতে যেন না দেখি। মাথা কাত করল সবাই। তীরর কথা শেষ হয়নি, ফের শাসাল, এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আইসোয়ার খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙুল উচাল। নীরব শাসানোর তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময় স্তম্ভিত হল পুষ্পিতা। কোটর ছাড়াল তার সবটুকু জড়ীভূত ভাব। তারপর মাথা নুইয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিক চায়। ভাবল, আজ স্যার এসছে, সব সময় তো আর থাকবে না। নজর যখন লেগেছে, কথা তো বলবেই। এক কদম বাড়াল, তীব্র তক্ষুনি ডাকে, দাঁড়াও। তীরস্থ বেগে দাঁড়িয়ে পড়ল শরীফ। কিছুটা ভয় জাগল মনে। তার জানামতে এই লোক নতুন এসেছেন। ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাটা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরে এই প্রথম দেখছে শরীফ। ঘুরে চাইল সে। নম্র স্বর, জি স্যার। তীব্র নিজেও পেছনে ফিরে মুখোমুখি হল। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত, বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল, সবে ফাইনাল ইয়ার, এখনো লাইফ অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটা এই কলেজ পার হতে হতেই ভুলে যেও। না হলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বোঝেনি। এই মুহূর্তে কি চাইছে ও? পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যার কি এই মেয়েকে নিয়েই ইঙ্গিত দিলেন? শরীফ তীরর প্রস্তর সম মুখটায় চেয়ে থাকল কিক্ষণ। চাউনিতে পরিচ্ছন্ন বিভ্রম। তীরর সাদাটে চিবুকের পোক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটে চমৎকার হাসি। বলল, যাও, যেটা বলেছি মাথায় রেখ।
আমার কথা শুনলে তোমারই ভালো, না হলে আমি আবার কখন খোলস ছেড়ে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারেও হতবুদ্ধি, পুরোটা মাথার ওপর দিয়ে গেছে। কিসের খোলস, কার খোলস? তবে মন বলল এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো একপাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিকে চেয়ে থাকে। সুতনু আদল লালচে, চোখ দুটোতে জলজলে ক্রোধ। বিড়বিড় করে বলে, মা বাচ্চা আমার ভীতু মেয়েকে লাইন মারতে চায়। কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঢুকিয়ে তোর কলিজা বাইরে নিয়ে আসব। কুত্তার বাচ্চা কোথাকার! এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময় পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সেই চাউনি দুটো আপ্লুত হল। শক্ত মানবের শক্ত পিঠের দিক চেয়ে চেয়ে শত কৃতজ্ঞতায় লুটপাট করল নিজেকে। হেসে কিছু বলতে যাবে, তখনই ঘুরে চাইল তীব্র। তেজি চোখ দুটো তাক হতেই পুষ্পিতার ঠোঁট বন্ধ। গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল, তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে? তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল। এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়। না, বলেননি তো, মিহি কণ্ঠে বলল। এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেল। তাই তো, এমন কিছু ও বলেনি। চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখল তাও। ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, ঠিক আছে। বলিনি তো কি? এখন বলছি। এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না। পুষ্পিতার হ্যানা শোনার অপেক্ষায় সে রইল না। নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথাও গেলে স্যারকে নিয়ে যাবে? এটা কেমন কথা? মানুষ ভাববে কি? কানাডায় তখন অনেক রাত। মনের সুখে টিভি দেখছে পলাশ মিথিলা পাশেই শুয়ে। বিশালাকা ব্লাঙ্কেটটা প্যাচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগেই ভরপুর কেঁদেছে মেয়েটা। খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট। বিদেশে এলেও ভাত না হলে চলে। কিন্তু আজকে আর টাটু শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাড়ত্তারা ছেলে বুঝতে বাকি নেই। এই কদিনে ঢের শিক্ষা হয়েছে। সে বিহীন গোধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো, ঠিক আছে। কি হবে একবেলা না খেলে? মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পল চাইল ওর দিক। একটু কাছে ঝুঁকে দেখল মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়েই ঘুমিয়ে গেল। এ যাত্রায় মায়া হল ওর। ডাকতে চেয়েও গুটিয়ে আনল হাত। না থাক, এই মেয়েটা মাত্রাতিরিক্ত বেয়াদব। বাপমা যে বড় হওয়ার পর বিন্দুমাত্র ভালো শিক্ষার দেয়নি সে তো প্রতি কথায় বোঝা যায়। স্বামী হিসেবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবেন না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো। থাকুক না খেয়ে। ডাকতে গেলেই ভাব নেবে, মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে। ভাইব্রেট হচ্ছে। ভিডিও কল দিয়েছে কেউ একজন। ও টেবিল থেকে হাতড়ে ফোন আনল হাতে। স্ক্রিনে শ্বশুরের নম্বর দেখে এত বিরক্ত হল। উফ, এই লোকটাও না, সারাদিন কল দিয়েই যাচ্ছে। আর যখনই ধরবে, মেয়েকে চায়। এর কি মেয়ের খোঁজ নেয়া ছাড়া কোনো কাজ নেই? অফিসের কাজগুলোও কি করে না? পলাশ সচকিতে একবার ঘুমন্ত মিথিলাকে দেখে নেয়। অজগরের মতন শুয়ে আছে দেখো। কোনো নড়চড়ই নেই। ও আলগোছের পাশ থেকে নেমে গেল। অন্য রুমে এসে দৌড় চাপাল। কল রিসিভ করতেই খোরশেদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন? খোরশেদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুমুস সালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন, এত ব্যস্ত ছিলাম, ধরতেই পারিনি। পরে যে কল ব্যাক করব, মনেও ছিল না। কিছু মনে করবেন না। নানা সমস্যা নেই। বিদেশে কত ব্যস্ততা তোমার, বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন, এই তো ভালো আছি। তা মিথিলা কোথায়?
পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হল। এরা কল দিলেই শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটা সারাদিন করে আরাম আরাম। কিন্তু বিগত দিনে মিথিলার সাথেও যা করছে, আর মেয়েরও যা স্বভাব, বাপমাকে পেলেই সব গড়গড় করে নালিশ করে দেবে। তখন আবার যাচ্ছে তাই কাণ্ড হবে আরেকটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যে বলল, আসলে আপনার মেয়েকে তো চেনেন, এখানে এসে এক দণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টেই একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিনরাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, ফিরল এই কিছুক্ষণ আগে। টায়ার্ড তো, ঘুমোচ্ছে। খোরশেদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বললেন, ওহ, আপনি বললে ডেকে দিই, কাঁচা ঘুম তাতে কি, ডাকব? উনি বললেন, না না থাক, ঘুমোচ্ছে যখন, বিরক্ত করার দরকার নেই, ঘুমাক। তা খেয়েছ তুমি? জি, সালমা বললেন। আমার মেয়েটা সংসার করতে পারছে বাবা? ও আসলে কখনো কোনো কাজ করেনি তো, একটু শিখিয়ে পড়িয়ে দিও, ঠিক পারবে। কথাগুলো পলাশের মনোপুত হল। প্রসন্ন চিত্তে কিছু বলতে যাবে, তক্ষুনি খোরশেদুল বিরোধাভাস করে উঠলেন। কেন? মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটাবে নাকি? ও তো এতদিনে একটা কাজের লোক রেখেই দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এপাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই ব্যাটাই মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না, নিজের বউকে কি আইসে রেখেছে? তার হাতের রান্না খায় না? ফের হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। তা বাবা, মিথিলা কি ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি, না, আসলে ও খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই ভেবেছে যে একই সাথে সিম কিনবে আর কি। আর আপনারা এত ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই, আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো, মন মানে না বাবা। তার ওপর প্রায় মাস পার হতে চলল, ওর গলাও শুনিনি, চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল কি যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, ও কিন্তু আপনাদের কথা তেমন মনেও করে না। আমি তো মাঝে মাঝেই বলি যে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলো, বলে যে না ইচ্ছে করছে না থাক, পরে বলবো। আসলে আপনাদের খারাপ লাগবে বিধায় বলতে চাইনি, তাও বললাম আর কি। খোরশেদুলের হাসিটা মুছে গেল, আর তো চোখে স্ত্রীর পানে চাইলেন। সালমা মৃদু হেসে বললেন, ও আসলে ছেলেমানুষ তো, সবে একটা নতুন দেশে গেল, একটু ঘোরাফেরা শেষ হলেই ঠিক বাবা মায়ের খোঁজ নেবে দেখো। আচ্ছা বাবা, রাখি আজ, একটু খেয়াল রেখোর কেমন? ভালো থেকো। জি নিশ্চয়ই, আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল পলাশ। কতগুলো মিথ্যে বলল এই 10 মিনিটে, উফ, বিরক্তিকর। এপাশে বসে খোরশেদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটফটে, রংছঙে দেশ দেখেছে তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার, ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিক দেখলেন, বললেন, আর যাই বলো জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছি তাই না? কত বিনয়ী, সভ্য দেখলে, মেয়ের অনেক খেয়াল রাখে বোঝাই যায়। সালাম বেগম মাথা নাড়লেন শুধু, ভেতর ভেতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছেন, পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমাচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলো কি সত্যিই ঘটে, নাকি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিথিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন, কিন্তু অন্য মেয়েটা না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কোনো দিন দেখা হবে না? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 29। কাচের দরজা আলতো হাতে ঠেললেন আবুল। উকি দিয়ে খুব বিনয়ে শুধলেন, আসবো স্যার? জামশেদ সদ্য আয়োজন করেছেন বিশ্রামের। চেয়ারে মাথা এলিয়ে দুদণ্ড চোখ বোজার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন, সোজা হয়ে বসে
ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঢুকলেন ভেতর। তেমন ব্যস্ত ভঙ্গিতেই সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও তো নয়, তাই এক্কেবারে ছুট্টে চলে এসেছি। জামশেদের সরল ভ্রুতে ভাঁজ বসল। কি হয়েছে? আবুলের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা, জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরের যে জায়গাটা পছন্দ করলেন আপনি, ওই যে সেদিন কথা বলে এলাম, একাব্বর তো এখন ওই দামে দিতে চাইছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন, মানে? বললেই হলো, এটা কি মগের মুল্লুক নাকি? মিনমিন করে জানালেন আবুল। স্যার, এটা আমার কথা নয়, একাব্বরই ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ। এত বড় স্পর্ধা ওর? সামান্য ঠিকাদার কি না স্বরাষ্ট্রমন্ত্রীর কথার ওপর দিয়ে যায়? আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি তখন আমি ওই দামেই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটা আমি বলেই এলাম স্যার, কিন্তু ও বলছে আপনি জোরাজোরি করলে মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোশে। মুখায়েব খেয়াল করতেই আবুল প্রস্তাব ছুড়লেন, স্যার আপনি বললে লোক পাঠাই? বড্ড বার বেড়েছে, ভেঙে দিই হাড়গোড়, কি বলেন? জামশেদ নিম্নষ্ঠ কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেন রোডের পাশেই। জায়গার দাম উনি যা বলে এসেছিলেন একাব্বর তো মেনেই নিল, যদিও ওতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর ওপর দিয়ে কথা বলে লাভলস দেখার মতো ভুল সে করেনি। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কি না সন্দেহ। কি করা উচিত হবে এখন? গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে জামশেদের রাজনৈতিক মস্তিষ্কে বুঝে নিতে বাকি নেই। এর পেছনের মূল হোতাকে, সেটা না জেনে এক্ষুনি একাব্বরের গায়ে হাত দেয়া বোকামো হবে। নিশ্চয়ই তার এমন ভুল চালের অপেক্ষাতেই বসে সে লোক। কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ। না না, এসব তো করা যাবে না, বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একাব্বর সুরসুর করে কম দামে জমি বেচবে, আবার তার নাম শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে। আবার সেটা লোককে জানানোর মতো প্রমাণও থাকবে না। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়েই দেয়া হচ্ছে। নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমেই মাথায় এলো তিরোর কথা। এই কাজ ওকে দিয়ে করাতে হবে। এসব পুঙ্খানুপুঙ্খ মাস্তানিতে তার ছেলের ন্যায় ধূর্ত কেউ নেই। টেবিল হতে শোষব্যস্ত মোবাইল ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে, চোখজোড়ায় বিভ্রান্ত, প্রশ্নসূচক চাউনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবুও ওনার সামনে তিরোর সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীব দাঁতকে বিশ্বাস করে না, সেখানে আবুল তো কোন ছাড়। সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না। কয়েকবার যে মুখের ওপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে ডাকবেন, চলে আসব। আর এখন কি চালাকি, বাপকে ঘোল খাওয়ানো। জামশেদের ভাবুক মুখখানা চশমার ওপর দিয়ে মেপে নিলেন আবুল। নিজের প্রভুভক্তি প্রকাশ করলেন নরম সুরে। কাকে ফোন করতে হবে স্যার? আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন? জামশেদের উত্তর তৈরি। ব্যক্তিগত ফোন কল। তিরোর সাথে একটু দরকার ছিল। হঠাৎ মনে পড়ল সে তো এখনও কলেজে বোধ হয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেয়ালঘড়ি দেখে নিলেন তিনি। তিরোর নাম শুনতাই ভেতর ভেতর মেজাজখানা খিচড়ে গেল আবুলের। সঙ্গে সঙ্গে মনে পড়ল অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের ওপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতে থাবা বসল যেন। একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল। রয়ে বললেন, স্যার, আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি? বলো। মানে, ছোট স্যার, আজ কতগুলো মাস হয়ে গেছে গাজীপুরে আছেন। ওখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে? জামশেদ বললেন, নিয়েছি। কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্রছাত্রী পড়াচ্ছে। ভালো লেগেছে শুনে। আবুলের খটকা বাড়ল। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি বলছেন স্যার? ছোট স্যার কলেজে পড়াচ্ছেন এখন? তেমনই তো শুনলাম। কেন বলো তো? না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন ঘোলা ঘোলা লাগছে।
আপনার যে ছেলে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকত, বন্ধুবান্ধব নিয়ে রাত বিরেতে ক্লাবে ক্লাবে ঘুরত, বাড়ি ফিরত গলা অবধি মদ গিলে, অলিতে গলিতে বিট্টু মাস্টার নামে যার কুখ্যাতি সে হঠাৎ একটা কলেজের শিক্ষক হতে অতদূর গিয়েছে। এটা নিয়ে আপনার কোনো সন্দেহ হচ্ছে না স্যার? এর ভেতরে অন্য কোনো রহস্য আছে কি না, সবকিছু ঠিকঠাক চলছে কি না, আমার মনে হয় আপনার এ বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জামশেদ চোখনাক গুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপছেলের নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। নিজের ছেলের নামে অমোঘ সত্যগুলো কোনো বাবাই শুনতে চাইবে না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার ওপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে? এসির বাতাস বওয়া ঝিমঝিমে কক্ষে জামশেদের কণ্ঠস্বর আরও দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাবড়ে গেলেন, মাথা নামিয়ে বললেন, সরি স্যার, শরীর কিছু নেই। এটা তোমার ভুল নয়, এটা তোমার ধৃষ্টতা। আর কোনোদিন যেন তিরোর ব্যাপারে এভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক নিয়ে যান। যুক্তিতর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে। বাপছেলের তো গদগদ সম্পর্ক নয়, যথেষ্ট খাপছাড়া। সেজন্যে ঝোঁক বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। জামশেদ গম্ভীর বনে শুধালেন, আর কিছু বলবে? দুপাশে মাথা নাড়লেন আবুল। এসো তাহলে। ওই ব্যাপার নিয়ে কি করবেন বললেন না যে স্যার? জানাবো। যাও। কালো মুখে ঘুরে হাঁটা ধরলেন আবুল। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বইকি। কি দরকার ছিল আগ বাড়িয়ে এসব বলার? স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। উফ! আবুল বেরিয়ে গেলে জামশেদ ফের পিঠ হেলালেন কেদারায়। ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয়, আবুলের কথায় আরও প্রকট হল এই যা। সত্যিই তো, ওখানে কি এমন মৌচাক পেল তীব্র, যার জন্য বাড্ডাতে পাই রাখতে চাইছে না? আর সব ছেড়েছুড়ে ওখানে গেলি বা কেন? জামশেদ খবর নিয়েছেন, বাড্ডায় তিরোর দলবল এখন আর বসে না। হুট করে সব নাকি উৎখাত হয়ে গিয়েছে। কে উৎখাত করল? অন্য কেউ, না তীব্র নিজেই? জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভরতি হয়ে যায়। সব কিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের ওপর মেজাজ বিগড়ে যায় সাথে। কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে বুঝিয়ে দিয়ে আরাম করবেন? তা না, উল্টো সেই নবাবজাদার পেছনেও এখন গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজে শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কি না একটা খোঁজ নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের ওপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে সব জানা চাই। বলা তো যায় না, কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে। পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়েছে। তিরোর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার হচ্ছে অস্বস্তি। অন্য সময়ের মতো কুণ্ঠায় ঠিকঠাক নুয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তিরোর ঘটিয়ে আসা ঘটনা হলেও অস্বস্তির কারণ তনুজা। সে মেয়ে স্যারের জন্য এত পাগল জানার পর পুষ্পিতার কেন যেন কিচ্ছু ভালো লাগছে না। সব রংচটা দেয়ালের ন্যায় ঠেকেছে। ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালায়। বুকের উচাটন সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিংয়ে ব্যস্ত তীব্র সিটি বাজিয়ে উঠল। কালচে ওষ্ঠপুট গোল করে সুর তুলেছে গানের। ভরা স্বরে দারুণ তাল। শাহরুখ খানের সেই তুঝে দেখা তোয়ে জানা সানাম, পেয়ার হোতা হে দিওয়ানা সানাম, আব হি হাসে কাহা যায় হাম, তেরি বাহমে মার যায় হাম। পুষ্পিতা চমকে তাকায়। স্যার গান গাইছেন? তাও এই গান? সেদিনের সেই চ্যালেঞ্জ দিবি না শালা। মারকুটে গান চালানো তিরোর সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তিরোকে পুষ্পিতা গুলিয়ে ফেলে। পরপর মাথায় ভিড়ে নতুন কোনো ভাবনা। হঠাৎ এই গান গাইলেন কেন স্যার? কি অর্থ এর? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতা বক্ষস্থলে তোলপাড় ঘটে না আজ, বরং থমকে থাকে সব কিছু। স্যার কি সত্যিই ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নামাল। খুশি হবে নাকি করবে সন্দিহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রীর কি খুশি হওয়া উচিত, নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনারি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ঠোঁট টিপে এক পল চোখ তুলে তিরোর দিক চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসীর বিস্মিত, বিভ্রমে চুবানো নজরে সন্ধি হল সহসা। বিব্রত হওয়ার বদলে হাসল তীব্র।
সাথে ডান ভ্রু নাচাল। সেই হাসি এত সুন্দর। পুষ্পিতার দুচোখ ছাপানো বিস্ময় রাতারাতি বিমোহ নেমে আসে। সব ভুলে তিরোর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয়। পুষ্পিতা ইচ্ছেকে প্রাধান্য দিল আজ। কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্য যেন কয়েক গুণ ধারালো। যেই শানে পুষ্পিতার একটু আগের অস্বস্তি ছিন্নভিন্ন হয়ে যায়। আর এই যে হাসল তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেই জানে না। শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি, এমন মুগ্ধ হওয়াতেই সব সুখ। নারীর হাসিতে প্রাণ দেয়া পুরুষ আছে কি না কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেয়া, এ যেন বহুগুণ গৌরবের। তিরোর খেয়াল পড়ল পুষ্পিতার হা হয়ে থাকা। ভ্রু যুগল বেঁকে গেল অমনি। তীরস্থ চাউনিতে নেমে এলো তীক্ষ্ণতা। মুখের ওপর বলল, এভাবে কি দেখছ? পুষ্পিতা থতমত খায়, চোখ নামায় জলদি। না মানে। তিরোর মুখবিবর হাস্যহীন। পুষ্পিতার অপ্রতিভ চিত্ত কমাতে চেয়েও কিছু বলল না। শুষ্ক গলায় খাকারি দিয়ে শুধাল, ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি? জবাব দিল বিলম্বহীন, শরীফ হাসান ছেলেটা, যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর। অথচ তীব্র এমনভাবে চাইল যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষল গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে যায়, ভরকে তাকায় ওর দিক। তিরোর সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে। মিনমিনে কণ্ঠে বলে, আমি কি কিছু ভুল বলেছি স্যার? তিরোর কণ্ঠে তেজ। এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছ? পুষ্পিতা চোখ বড় করল। না না, মুখস্থ করব কেন? তখন শুনেছিলাম তাই মনে ছিল। তীব্র সুচাল নেত্রে চেয়ে, একবার শুনেই মনে রেখেছ? কেন? কোনো ইন্টারেস্ট আছে ওর ওপর? প্রশ্ন ছুঁড়ে অপেক্ষায় রইল সে, ঠিক যেন ডোবার মাঝে ছিপ ফেলে রাখা বর্ষির মতো। দাঁত খিচে ভাবল, শুধু একবার শুনি। হ্যাঁ, তোমাকে কি করব জানি না, তবে ওটাকে আজকেই পিষে ফেলব মাটিতে। পুষ্পিতা জিভ কাটল সবেগে। ছি ছি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তিরোর শান্ত হওয়ার কথা, কিন্তু হতে পারল না। তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে। চুপচাপ হুইল ঘোরাতে দেখেই পুষ্পিতার মুখে আমাবস্যা নামল। স্যার কি ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন শরীফ ছেলেটাকে ওর পছন্দ? নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠল মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যিই তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না। কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সব সময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো অস্বাভাবিকত্বের দোলাচলে খেই হারাতে হয়। প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তারা। পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে। যেন এক্ষুনি তিরোর কাছে সাফাই দেয়া জরুরি, না হলে ব্যর্থ তার ভুবন, বিফল ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে, পারে না। জিভখানা ভীষণ রকম দোনামোনা করে চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায় ভাব লেপ্টে আসে চেহারায়। সুরূপার সেই বিধ্বস্ততা হয়তো টের পেয়েছে তীব্র। সম্মুখে চেয়ে চেয়েই ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল সে। গাড়ি ব্রেক যখন গন্তব্য ছোঁয়, ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখের মেঘ বাড়ল। মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘরবাড়ি বানাল। তিরোর থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করল আরও। স্যার সত্যিই ভেবে নিয়েছেন শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে? ইস, কি বাজে ব্যাপার। ও গুটি গুটি কদমে নেমে দাঁড়ায়। তিরো জিপ লক করে নামল। পুষ্পিতা নিম্নষ্ঠ চেপে পেছনে ফিরল বাড়ি যাওয়ার জন্যে। আচমকা চারটে ছেলে হুড়মুড়ে ভঙ্গিতে দৌড়ে এলো কাছে। সমস্বরে চিল্লিয়ে বলল, আসসালামু আলাইকুম। পুষ্পিতা এমনিই ভীতু, ভয়ডর তার রক্তে মিশে। চারটে সমর্থ যুবক অকস্মাৎ সামনে আসায় রুগ্ন বুকটা ছাদ করে উঠল। চিৎকার ছুড়ল নিজেও, ও মাগো। পিছিয়ে যেতে নিলেই কারো নিরেট বক্ষে পিঠের সংঘর্ষ লাগে। হকচকিয়ে ফিরে চাইল মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়েছে এসে। থই থই পারাবারে সাঁতার কেটে হাঁপিয়ে ওঠা মানুষ কোনো দ্বীপের দেখা পেলে যেমন ঝলকে ওঠে, পুষ্পিতারও ঠিক সেরকম হল। এক লাফে চট করে পেছনে গিয়ে দাঁড়াল তিরোর।
ফুটবল আঙুল আঁকড়ে নিল ওর বাহুর গোছানো শার্ট। চোখে মুখে শঙ্কা, আতঙ্কিত নজর, অথচ বক্ষের চারিধার জুড়িয়ে গেছে তীরর। একবার নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে। সামনে ফিরে চোখ বুজে গভীর শ্বাস টানল। আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। পুষ্পিতা হোঁচট খেল, ওষ্ঠযুগল ফাঁকা করে মুখ তুলল তীরর দিকে। পরপর কাচুমাচু চেহারায় মিরাজদের দিক তাকাতেই ওরা বিস্তর হাসি ঝোলায় ঠোঁটে। আবারও সেই মিলিত কণ্ঠ, আসসালামু আলাইকুম। পুষ্পিতার মুখটা এইটুকুন হয়ে আসে। এবার ভয় নয়, লজ্জায়। কি বোকামিটাই না করে ফেলল। ইস, কি ভাবল সবাই। নিভু স্বরে উত্তর দিল সালামের। সরে এসে বলল, সরি, আমি আসলে আপনাদের চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। আরমানের কণ্ঠ প্রফুল্ল, কোনো ব্যাপার না, আজকেই তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চিনে যাবেন। তার মুখ থেকে ভাবি শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল তাও। কথা শেষে চোখ ফেরাল তীরর দিকে, নীরবে জানতে চাইল, সব ঠিকঠাক বলেছি তো? তীব্র সে জবাব দিল না। পুষ্পিতাকে বলল, ওরা আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছু দিন। পরিচয় করিয়ে দেই, ও শাফিন, ও মিরাজ, ও আরমান আর ও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসল মুশফিক, পরপরই আর চোখে শাফিনের দিক দেখল। সেদিন তো অত করে বুঝিয়েছিল কে। বুঝতে চাইল পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয়। কিন্তু না, শাফিন হাসছে, কপটতা শূন্য, ফুরফুরে হাসি। মিরাজ আগ বাড়িয়ে সুধাল, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো, আপনি? ভালো ভালো, খুব ভালো। শাফিন জিজ্ঞেস করল, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র বলল, এবার বাসায় যাও। পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা কাত করল। চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছোটাল মিরাজ, কণ্ঠে হৈ হৈ ভাব, ভাই তুই কত এগিয়ে গেছিস। যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয়ে দৌড়ে পালালো, আজ সে ভয় পেয়ে তোর পেছনে গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র একপেশে হাসে, সোজাসুজি জানায়, শি অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলল, কি করে বুঝলি? তীব্র এত জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলাল বন্ধুদের দেহে। হুবহু তার মতো করে বসনভূষণ পাল্টে এসেছে ওরাও। গুছিয়ে শার্ট পরেছে, চুল পরিপাটি। সবাইকে সুন্দর, ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনও ঠিক মানায়নি। তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে, ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল। সেজন্যে গুন্ডা গুন্ডা ছাপটা এখনও স্পষ্ট আদলে। কিন্তু সন্তুষ্ট তীব্র, নিজের জন্য বন্ধুদের এইটুকুন কাজ সত্যিই তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি টানল ঠোঁটে, প্রশ্ন করল কোমল গলায়, তোরা এখানে কেন? শাফিন ঢাকা ব্যাক করবে আজ, ওকে এগিয়ে দিতে যাচ্ছি, তোকে দেখে এলাম আর কি। আরমানের চটপটে জবাব। তীব্র শাফিনের দিক ফিরলে এক টুকরো হাসল সে, যে হাসি ফের সূক্ষ্মতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা টেনে হিচড়ে আনা হাসি নয় তো? শাফিন তীরর কাছে এগিয়ে আসে, কাঁধ পেঁচিয়ে বলে, চলে যাচ্ছি রে বনু, আর মা একা বললাম না, পরে আবার আসব, কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় কাত করল, ঠিক আছে, সাবধানে থাকিস, আর অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজল ওর। পকেট হতে বের করে দেখল জামশেদ তালুকদার আবার কল করেছেন। ও বীতস্পৃহায় চসূচক শব্দ তুলল জিভে। লাইন কাটল না, রিংটোন বেজে বেজে নিজেই বিচ্ছিন্ন হয়। হুট করে মেসেজ এলো তারপর। তীব্র যখন মেসেজে মন দেয়, এপাশে মুশফিক শাফিনের পাশ ঘেঁষে দাঁড়াল। কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে আয়। শাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইব। শাফিন কপাল গোছাল, এখন আবার কি কথা? মুশফিকের মাঝে ভনিতা নেই, ফতাফত বলল, তোর কি এখনো পুষ্পিতার প্রতি কোনো ফিলিংস আছে? শাফিন জিভ কাটে, মাথা নাড়ে ঝড়ের গতিতে, অবিলম্বে জবাব দেয়, কি যে বলিস, সেদিন আমায় অত সুন্দর করে বোঝালি,
এরপরেও আমি এই ভুল করব? সত্যিই তো, বিট্টু পাশে না থাকলে কি হতো আমার? মা হারা হতাম। একটা সামান্য মেয়ের জন্যে বন্ধুত্বে ফাটল ধরানোর মতো বেইমান আমি নই রে। আর এখানে এসে যা দেখছি, বিট্টুটা যেভাবে মেয়েটার প্রেমে ডুবেছে, এরপরেও তাকে নিয়ে দুঃস্বপ্নেও আমি কোনো কিছু ভাবতে চাই না। ও এখন তোদেরও ভাবি, আমারও। এতক্ষণে শ্বাস নিল মুশফিক। হাসল বড় নিশ্চিন্ত ভঙ্গিতে। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল, শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাক তুই। জামশেদের নম্বরের জন্যে বরাদ্দ ইনবক্সটা এতদিন খালি পড়েছিল। আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীরুর খটকা লাগলো খানিক, কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্সে অন করল চিন্তা সমেত। জামশেদ সমস্ত রাগক্ষোভ উগলে দিতে লিখেছেন, অভদ্র, অসভ্য ছেলে। কতবার কল দিয়েছি ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অবধি নিচ্ছ না। এই তার প্রতি এত দরদ তোমার, তাই না? তীরুর বিরক্তি উবে গেল। টানটান হল শুভ্র ললাট। মা অসুস্থ? এরপরে ছেলেটা থেমে থাকবে? তুরন্ত জিপের দরজা খুলে উঠে বসল সে। ইঞ্জিন চালু করতেই মিরাজ বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি। মা অসুস্থ। মুশফিক বলল, আন্টি অসুস্থ? সে কি? আমরা আসব? না, এখানে থাক। পুষ্পিতার দিকে খেয়াল রাখবি। সাথে আঙুল উঁচিয়ে বলল, কোনোরকম উল্টোপাল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে, না না, কিচ্ছু করব না ভাই। ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি। ভাবির সাথে কি অসভ্যতা মানায়? শাফিন বলল, বিট্টু যখন ঢাকায় যাচ্ছিস, তাহলে আমি তোর সাথেই যাই। তীব্র বলল, আয়ে। শাফিন ঝটপট উঠে বসল। নিমিষে সাই সাই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে। একটা নয়, আধটা নয়, দুটো মুসিবত যাকে বলে। প্রথমটা হলো বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও। একেবারে জ্যান্ত, হাত পা ছোড়া মাছ। কিন্তু কাটাকাটি তো দূর, কিভাবে ধরবে কোন অ্যাঙ্গেলে বেচারা সেটাই বুঝতে পারছে না। টাটকা, দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা। অথচ এখন নিজেই হাপিত্তেস করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্যে। প্রথমটা সাদাসিধে সমস্যা হলেও দ্বিতীয় বিপদ তুখর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সেই সকালে কলেজের জন্য বের হলো, এখন প্রায় সন্ধে। এখনও বাসায় আসেনি। নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে। তার ওপর অচেনা, নতুন জায়গা। ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করল কি না সেই শঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠইন্দ্রিয়ের প্রতি বরাবরের ন্যায় আজকেও বিরক্ত হল। কোনোরকম কিছু আন্দাজে কুলাচ্ছে না। কোথায় যেতে পারে বিট্টু? এই যে আজ তার জীবনের একটা খুশির দিন, অথচ ওকেই জানাতে পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে অমন হাইফাই স্কেল কেয়ার দেবে? সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখল। সেই কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনও পড়ে আছে অমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে? কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই। শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টিকবে না গরমে। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ে। বাটি এনে মিষ্টি তুলে রওনা করে নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্যমনস্ক হাতে দরজা খুলল যখন, ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই। ওকে দেখেই ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসল সে। আনন্দে হড়বড় করে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার ঢ্যাঁড়স। আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন। কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢ্যাঁড়স। আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ। নাহিদের গোলগোল চোখ দুটো ঠিকরে আসার দশা হল। নিজেকে ধাতস্থ করল সময় নিয়ে। তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। মুখে হাসি নেই। নুহা ভ্রু বাকাল, কণ্ঠ সন্দিহান। কিছু হয়েছে আপনার? পরপরই খেয়াল হলো ওর হাতের দিকে। টসটসে মিষ্টি দেখে বলল, মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টেপাল্টে বলল, আমার চাকরি হয়েছে। নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলে, এমন খুশির খবর কেউ এভাবে দেয় বাপের জন্মে দেখিনি।
আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিছু এলো গেল না। নিজের মতো মুখ ভার করে বলল, আমার মনটা ভালো নেই। আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি। চিন্তায় আছি। নুহা সাবলীল, চিন্তার কি আছে? আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে। ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল। আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সব সময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলের হঠাৎ চেতে যাওয়ায় দমে গেল নুহা। হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা কালমো ডাউন। অল্পতে এত রেগে যাওয়ার কি আছে? সব সময় মাথা ঠান্ডা রাখবেন আমার মতো বুঝলেন? নাহিদ আশ্চর্য বনে বলল, আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু রেগে যাই। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝল এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তার দুঃখ বুঝবে না। বলল মুখ কালো করে, আচ্ছা, আপনি যা বলেছেন সেটাই ঠিক। তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দেই। নুহা বেগ নিয়ে বলল, থামাব কি? আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো এক কাপ চা খাওয়াব। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেয়ায় আপনার জন্যে একটা ট্রিট। তাছাড়া ওইদিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন, আজ আমি আপনাকে দেখাতে চাই আমার হাতের চাও ফেলে দেয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারল না। ক্লান্ত কণ্ঠে বলল, পরে একদিন খাবো মিস নুহা। আসলে আমি একে তিরকে নিয়ে চিন্তায় আছি। আবার আমার একটা কাজও বাকি। নুহা বলল, আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত ঢ্যাঁড়স। প্লিজ না করবেন না, না হলে আমার খারাপ লাগবে। আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা ভেঙেই বলি, আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি বুঝেছেন। কিন্তু কিভাবে কি কাটব কিচ্ছু বুঝতে পারছি না। কোনোরকম কড়াইয়ে ঢেকে রেখে এসছি। এত লাফাচ্ছে ওগুলো। তীব্র আসার আগে না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দেবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উথলে আসা কণ্ঠ শুনে নুহার সম্ব্যথিত হওয়ার কথা ছিল। এরকমই ভেবেছিল নাহিদ। অথচ মেয়েটা কেমন কর্কশ স্বরে বলল, কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকঠাক জানেন না। একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে তাকে শুধু জ্বালিয়ে কেন, পুড়িয়ে ভস্ম করা উচিত। নাহিদ হতবুদ্ধি হয়। তাজ্জব বনে চেয়ে থাকে। এটা মেয়ে না আর কিছু। নুহা কিছুক্ষণ ভাবল, সমান চিন্তিত হয়ে বলল, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার বিপদেও আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি। এই স্যাতস্যাতে কই মাছ দেখলেই আমার গা গুলোয়। সেখানে ধরব কি করে? প্রথম দু লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিলি, শেষ দিকে এসে চিমসে এলো আবার। বলল দুঃখী গলায়, থাক দরকার নেই। আপনি বলেছেন ওতেই হবে। নুহা চট করে চুটকি বাজাল আঙুলে। উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া। পুষ্পিতা তো সব পারে। ওকে ডেকে আনব? কিছু মনে করবে না? কি মনে করবে? ও যা পরোপকারী। আমার জায়গায় থাকলে এত কথাও বাড়াতো না। আবার ওর স্যারের কাজ। এক দৌড়ে আসবে। দাঁড়ান আমি নিয়ে আসি। নাহিদ মাথা দোলাল। নুহা কয়েক পা গিয়ে আবার ফিরে চেয়ে বলল, শুধু কিন্তু কেটে দেয়া হবে। গতবারের মতো রান্না করবে না। চলবে? নাহিদ আবার মাথা দোলাল। জি দৌড়াবে। নুহা হাসল। হাতে তার মিষ্টির বাটি। এরপর ঢুকে গেল ঘরে। এপাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহিদ। মেয়েটা ঝগড়ুটে হলেও মন ভালো। এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। গল্পটা একটু ধীর গতিতে যাচ্ছে। এটা আমার সমস্যা। যারা শুরু থেকে আমার পাঠক তারা জানেন। আমি কোনো কিছুতে তাড়াহুড়ো করতে পারি না। গল্পে ভাত খেলে দানা শক্ত না নরম তাও উল্লেখ করতে আনন্দ পাই। আর তাই নতুন যারা তারা অনেকেই হয়তো আগ্রহ হারাবেন। তবে বলে রাখি টুইস্ট এখনও বাকি। আস্তে ধীরে পড়ুন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৩০। ঘড়ির জলজলে কাটায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইক ফুঁড়ে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি। পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল। পুষ্পিতা নামাজ সেরে উঠতে না উঠতেই হাতখানা ছো মেরে লুফে নিল নুহা। তারপর এক টানে থামল তিরদের দরজার সামনে।
হতচেতন মেয়েটার বৃত্তাকার চোখকোটো ছাড়ায় না আজ নুহার হাবভাব আগাগোড়া নখদর্পণে কি না। তবে তিরুর ঘর দেখে বক্ষস্থলে দ্রিমদ্রিম শব্দ শোনা গেল। সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচাটন। প্রশ্ন করল চাপা গলায়, এখানে কেন আনলি? নুহা গলা উঁচিয়ে একবার ভেতরটা দেখে নেয়। পাছে নাহিদ এসে পড়ে স্বর নামিয়ে বলে, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে বুঝলি। আমি তো এসব দেশি ছোট মাছ ধরতেই পারি না, না হলে আমিই কাটতাম। তুই একটু কেটে দিবি, তাহলে ওনাদের উপকার হতো। পুষ্পিতা অবাক হয়ে বলল, তুই আজকাল স্যারের উপকার নিয়েও ভাবছিস? নুহা নিভে এলো, আমতা আমতা করে বলল, না আসলে আম্মু মাঝে মধ্যে বলে না, প্রতিবেশীর প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেলল, জিজ্ঞেস করল, মাছ কোথায়? রান্নাঘরে, আয়। নুহা হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতাটা শুনলে না করবে না, ও আগেই জানত। চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে। অথচ সুনয়নার চাউনিও নয়, ঘুরে বেড়ায় আশেপাশে। যে চাউনিতে হন্যে ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নুহা পেছনে ফেরেওনি এর মাঝে, কিন্তু ফতাফত বলে ফেলল, এত খুঁজে লাভ নেই রে গাধি, তোর স্যার এখনও বাসায় ফেরেনি। পুষ্পিতা অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠল একদম। মেয়ে বলল, আমি ওনাকে খুঁজব কেন? নুহা ফিরে চায়, টেনে টেনে বলে, হ্যাঁ হ্যাঁ সেই। কাকে খুঁজছিস, কাকে না খুঁজছিস আমার ঢের জানা আছে। যাক গে, চল কাজে লাগি। তুই মাছ কাট আর আমি সবার জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়ল, কিন্তু মনটা ঝুঁক করে খারাপ হলো বইকি। স্যার এখনও ফেরেননি? ওর সাথেই তো বাড়ির গেট অবধি এলেন। তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন কোথাও? গেলে যে নাহিদ ভাইয়েরও যাওয়ার কথা। কই, তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা। স্যার ফিরতে নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের, ও এত ভাবছে কেন? নুহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে, বেশ দামি। এটা গত সপ্তাহেই কিনে এনেছিল তীব্র। অনেক রাত অবধি পড়তে হয়, নোটস করতে হয়, সেজন্যে জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢালল ফিল্টারে, এরপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেথায়। সুইচ টিপে এক পল ঘুরে চাইল পুষ্পিতার পানে। একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানো ওর। মেঝেতে ছোট পলিথিন রেখে তার ওপর বটি পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হস্ত মুঠোয় কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনমনা মুখখানা নুহা মন দিয়ে দেখল। মেয়েটা যে কি সুন্দর, মাঝে মধ্যে ওরই নজর দিতে ইচ্ছে করে। মৃগনয়নের সাথে পুরন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মোহ। ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয়? নুহাই ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলত। নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা। ফিক করে হেসে ফেলল জোরে। পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তোলে, বুঝতে না পেরে বলে, হাসছিস কেন? নুহা ঠিক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাকচোখ গোটায়। নুহার কথা আমলে না নিয়ে মন দেয় কাজে। এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না, তার ওপর ফাজিল মেয়ে আরও মজা নিচ্ছে। পুষ্পিতা বটির গায়ে আশ ছাড়াতে ছাড়াতে উদাস হল। স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে। আজকে নেই, এজন্যেই কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবাব দিয়ে ভরতি বসত এমন শূন্য ঠেকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘরবাড়ির, না পুষ্পিতার হৃদয়ের? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসছে কক্ষে। নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহ, কি ঘ্রাণ! ঠিক সে সময় কাপ হাতে চৌকাঠে এসে দাঁড়াল নুহা। খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধাল, আসব? নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল। আগামীকাল থেকে তার অফিস জয়েনিং। স্ক্রিন অফ করতে করতে বলল, আসুন আসুন। নুহা ভেতরে ঢোকে, কাপ বাড়িয়ে বলে, নিন। চা বানাইনি, কফি বানালাম। মেকার, জল আর বিদ্যুৎ আপনাদের। তবে দুধ, চিনি, কফি আমি বাসা থেকে এনেছি। নাহিদ বলল, ছি ছি, আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন? আমার আপনার বলে কি কিছু আছে? সবই তো একটা খেলেই হলো।
ঠিক সেদিনের মতো আরেকটা কথা। আকারিঙ্গিতে এবার কি বোঝালো আজ? নুহার জিনিস আর ওর জিনিস একই। ছক সাজিয়ে মেয়েটার বুক কাঁপে ফের। কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না। উগরে দিতে অকারণে খ্যাক করে বলে, এই আপনি সব সময় এভাবে কথা বলবেন না তো। নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল। চোখ তুলল বিস্মিত বনে। কি বললাম? নুহা জবাব নিয়ে সংশয়েই। এই ছেলেটা কি এসব বুঝে বলে, নাকি না বুঝে সে জানে না। তবে এসব কথা শুনলে ওর কিছু একটা হয়। গলা শুকায়, সমান তালে বুক ধুকপুক করে। প্রসঙ্গ এড়াল ছোট করে। কিছু না। বোকা ছেলেটা, কিছু না, কেই সত্যি ভেবে বসল। মাথা দুলিয়ে সুধাল, আপনার বান্ধবীর কি কাটাকাটি চলছে? সেই স্বল্প কিছু বাকি। নাহিদ হা করে বলল, এত ফাস্ট উনি? মাই গড, হবে না? ওর যে কত গুণ আপনি আমি গুণেও শেষ করতে পারব না। নুহার কথায় গর্ব। নাহিদ মাথা নাড়ল ফের। বিড়বিড় করল, গুণ তো আছেই। না হলে আমার বখাটে বন্ধুকে এক তুড়িতে মানুষ বানাতে পারত? নুহা বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ও বসল। নাহিদের মুখোমুখি, বিছানার এক কোণে। রাখডাকহীন প্রশ্ন ছুড়ল, আপনার বন্ধু, মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্রশ্নখানা অপ্রত্যাশিত, শুনে ভ্রু বাঁকাল নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা নোয়াল। নিম্নষ্ঠ কামড়ে রাখল শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে? যদি হিতে বিপরীত হয়? কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারেই নিশ্চিত এখন। তিরুর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে। না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করে উবে গেছে। ওরা আর জ্বালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না যখন তখন ঢিল ছুড়ছে জানলায়। এর পেছনের হোতা যে তীব্র নয় এটা স্বয়ং সে মানুষ বললেও নুহা বিশ্বাস করবে না। নাহিদ ওকে চুপ দেখে গুরুতর হল। তীব্র দেখতে শুনতে তাক লাগানো পুরুষ। আবার মেয়েটাও টিনেইজার। কোনোভাবে আবার ক্রাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। বিট্রুটা যে পুষ্পিতার প্রতি গলা অবধি ভিজে। এখন শুধু মাথা নুয়ে ডুব দেয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে, কিন্তু ভালো। এই যে, কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেই তো দারুণ স্বাদ। মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে। তার উচিত ওর অনুভূতি বাড়ার আগেই সতর্ক করে দেয়া, যাতে আগেই সাবধান হয়ে আর না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল, আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়। তবে তিরুর একটা মেয়েকে অনেক পছন্দ। আই মিন ভালোবাসে মেয়েটাকে। আর তার জন্য ও সব করতে পারবে। ইউ নো, যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত, হয়তো তাও করত ছেলেটা। নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে। অথচ উল্টো ঘটনা ঘটল। শ্যামলনা মুখশ্রী ঝলকে উঠল আলোতে। কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে? সেই মেয়েটিকে? আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাবডেবে ভাব। তবদা খেয়ে বলল, ইয়ে মানে আপনি কি খুশি হয়েছেন? নুহা অধৈর্য। ওহো, আপনি আমার কথা ছাড়ুন। আগে বলুন মেয়েটিকে, তাকে আমি চিনি কি না। নাহিদ দিশাহীনভাবে মাথা চুলকাল। এটা যে বিট্টুর লাইফের টপ সিক্রেট। এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উসখুস করতে দেখে নুহা বুঝে নিল সব। অভয় দিয়ে বলল, দেখুন, আমি কাউকে বলবো না। স্যারকে তো নয়ই। তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকে পছন্দ করেন। নাহিদ চমকে তাকায়। ঠোঁট ফাঁকা করে বলে, কি করে বুঝলেন? এর মানে আমি ঠিক বলেছি? উচ্ছ্বাসে, আনন্দে ফেটে পড়ল নুহা। উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে। চোখে মুখে কি যে উল্লাস। নাহিদ আশ্বস্ত হয়। বুঝতে পারে ওর ভাবনা ভুল। মেয়েটা তাহলে বিট্টুর ওপর ক্রাশ হয়নি। নিজেও দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আসলে অনেকদিন আগে থেকেই পছন্দ করে। প্লিজ ওনাকে এসব বলবেন না। নুহা হেসেই গেল। মাঝে শ্বাস ফেলল বুক টেনে। কণ্ঠে হুল্লোড়। আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারব না। স্যারের সাথে পুষ্পিতাকে জামানাবে না। নাহিদ নিজেও হাসল এবার। মাথা ঝুলিয়ে ভাবল, সত্যিই, দুজন নিখুঁত মানবমানবী যখন পাশাপাশি দাঁড়াবে, কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের?
নুহা হুট করে হাসি থামাল। কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা, উনি অনেক আগে থেকে পছন্দ করলে বলে দিচ্ছেন না কেন? নাহিদ কাঁধ উঁচায়, কি জানি, হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, বা হয়তো চাইছে আপনার বন্ধুও ওর প্রেমে পড়ুক। ওর মনে কি যে আছে, সেসব কি আর আমরা বলতে পারব? নুহা কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আমরা না হয় ওনার মনের কথা বলতে পারব না, কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি। কি বলুন তো? মানে দেখুন, আপনি স্যারের বন্ধু আর আমি পুষ্পিতার। আর আমার যা মনে হয় পুষ্পিতাও স্যারকে পছন্দ করে কিন্তু বুঝতে পারছে না। বালকটা সম্পর্কে ওর স্যার বলে সব বুঝেও অস্বীকার করতে চাইছে। তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছাকাছি আনি, এবং সেটা রিপিটেডলি হতে থাকে, ওরা এক না এক সময় তো মনের কথা বলবেই। এতে লাভ কি হবে জানেন? যেটা দেরিতে হতো সেটার সময়সূচি এগিয়ে আসবে। নাহিদ চোখ বড় করল। দারুণ আইডিয়া তো। নুহা হাতটা নিঃসংকোচে সামনে বাড়িয়ে দিল। তাহলে ডিল? নাহিদ হাতে হাত মেলায়, হেসে বলে, ডিল। প্রায় 5 মাস পর তালুকদার ভবনে পা রেখেছে তীব্র। আর এতেই আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার। ছেলেকে মাথায় রাখবেন, কোথায় বসাবেন ভদ্রমহিলার দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়োহুড়ি লাগিয়েছেন তিনি। একবার লাচ্ছি দিচ্ছেন, একবার পাকোড়া বানাচ্ছেন। তীব্র কপাল কুঁচকে মায়ের ছোটাছুটি দেখল কিছুক্ষণ। গোটা ব্যাপারটাই ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাবা না বললেন মা অসুস্থ? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হিসেব মেলাতে ব্যর্থ হলেও মায়ের হাসিতে জলজল করা মুখখানা দেখে তীরর মন খারাপ হল। কোমলতার ভেতর হতে ভালোবাসা ছিঁড়েখুঁড়ে এসে লুটিয়ে পড়ল বাইরে। এই রমণীটি ওকে চোখে হারান। দুনিয়ায় সবথেকে বেশি ভালোবাসেন। আর ও কি না কতগুলো মাস আসেনি বাড়িতে। তীব্র আধখাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখল টেবিলে। লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত। হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে ফুলি। পুরো খাবার টেবিল কানায় পূর্ণ। কোরমার ঘ্রাণে মম করছে বাড়িঘর। তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের। মনের দ্বিধা মুখাইবে স্পষ্ট। কিছু বলতে চাইছে সে। লুৎফা ঘাড় বাঁকাতেই অপ্রতিভ হয়ে নরম চাউনি নামিয়ে নিল নিচে। উনি বললেন, কি রে, খিদে পেয়েছে বুঝি? এই তো হয়ে গেছে, আরেকটু বাকি। বলতে বলতে ফের কাজে মন দিলেন লুৎফা। উপুর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন। তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠোয় ধরল মায়ের। লুৎফা চমকান। ফিরে চান চকিতে। তীরর হাত দুটো অতিমাত্রায় খসখসে। তালুতে বিন্দুমাত্র নম্রতা নেই। সেথায় মায়ের প্রৌঢ় হাতটা বড় যত্নে আগলে ধরল সে। দোনামোনা করে ভীষণ আস্তে বলল, আই মিশর ইউ মা। জানপ্রাণ শুকিয়ে দেয়া করা রোদে হঠাৎ কালবৈশাখী ধেয়ে এলে যেমন চমকে ওঠে মানুষ, ঠিক যেমন ভাবে থমকে থাকে বিস্ময়, লুৎফাও থেমে রইলেন তেমন। সুশ্রী নারীটির পুরো ওষ্ঠযুগল সরে গেল দুদিক। ছেলে মিস করেছে এতদিন, যে কোনো মায়ের কাছে এই বড় সহজ স্বীকারোক্তি। অথচ লুৎফার মস্তিষ্ক অনেকক্ষণ তা মেনে নিতে পারল না। পারবে কি করে? কোনোদিন কি এইভাবে বলেছে তীব্র? কখনো নিজে যেচে এসে কাছে বসেছে দুদণ্ড? কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে আস্তে আস্তে দূরত্ব বাড়াল টেরও পাননি। এই তো কিছুদিন আগের কথা। যেবার ওর ঘরে যেচে পড়ে জিজ্ঞেস করলেন লুৎফা, তুই আমাকে ভালোবাসিস না বিট্টু? কি তেরা উত্তর দিয়েছিল সে লুৎফার এখনো পরিষ্কার মনে আছে। সেই ছেলে আজ আবেগে হোক কিংবা আশ্চর্যে, লুৎফার চোখের কোণে জল ছুটে এলো সবেগে। পুরু ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে, যেন নরম ত্বক দুটোতে বনিয়াদ সাজালেন, কান্নার জোয়ার ছুটে আসার। তীরর এত খারাপ লাগল। প্রশস্ত বুকটা অগাধ মায় কেমন হুহু করে ওঠে। একটু আগের আফসোসটাই বেড়ে বিকট হল আরও। হাত ছেড়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে। প্রশ্ন ছড়ে সাবলীল, কাঁদছ কেন? তোমার ছেলে তোমায় মিস করেছে, এটা কি কেঁদে ফেলার মতো কথা? লুৎফা কিছু বলতেই যাচ্ছিলেন, হঠাৎ সিঁড়িপথ হতে আওয়াজ এলো। তা এতই যখন মিস করেছ মাকে, তখন এভাবে ডেকে আনতে হলো কেন? এই বুঝি তোমার মিস করার নমুনা? চওড়া দেহ নিয়ে ঘুরে চাইল তীব্র। জামশেদ নেমে এলেন নিচে। চোখ মুখে মেঘমন্দ্র ছাপ। যা দিয়ে বোঝাতে চাইছেন, তোমার ওপর আমি সাংঘাতিক রেগে আছি। তেমন ভাবেই টেবিলের কাছে হেঁটে এলেন।
খাবারের এত আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে বললেন, বাবা, ছেলে আসতে না আসতেই দেখি বাড়িটাকে পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছ। অথচ তোমার সেই ছেলে এতদিন গাজীপুরে ঘাপটি মেরে বসেছিল। ঢাকাতে পা রাখলে তার পা খসে যাবে কি না? ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন, যে হারে কল দিয়ে জ্বালিয়েছেন আপনি। পা খসাতে সেই ঢাকায় আসতেই হল। জামশেদ দাঁত কটমট করতে চেয়েও করলেন না আজ। শ্বাস ফেলে রাগটুকু গিলে নিলেন স্বার্থে। ঘাড়ত্তারা ছেলেকে আজ ঘাটানো যাবে না। তাহলে যে জন্যে এভাবে মিথ্যে বলে এনেছেন, জীবনেও করবে না, বেঁকে বসবে। তিরুর বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ। খুব নরম কণ্ঠে বললেন, রেগে যাচ্ছ কেন? বাবা মা এখানে রেখে তুমি একা একা গাজীপুর পড়ে আছো দেখেই না বললাম। আফটার অল চিন্তা হয়তো। ভদ্রলোক বড় কষ্টে হাসি টেনেছিলেন ঠোঁটে। তাতে যত না অস্বস্তি হয়েছিল, ততোধিক অস্বস্তি লাগল স্ত্রীর চোখমুখ দেখে। আমাবস্যায় চাঁদ দেখলে কেউ মেনে নিতে পারে? লুৎফাও পারলেন না। কান্না ভুলে স্বামীর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। শেষ কবে ছেলের সাথে জামশেদ হেসে কথা বলেছেন, মনে পড়ে না ওনার। অবশ্য ছেলের সাথে কি, তার নিজের সঙ্গেই যে মানুষ হাসে না সে হঠাৎ। জামশেদ গলা ঝাড়লেন। দলা পাকানো অপ্রতিভের শ্লেষাটুকুন কাটাতে চাইলেন কেশে। এর মধ্যেই তীব্র বলে বসল, বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ? হোম মিনিস্টার আজকাল নিজের কাজ ফেলে আমাকে নিয়ে চিন্তাও করে। ইমপ্রেসিভ। জামশেদ ভেতর ভেতর চটে গেলেও বুঝতে দিলেন না। ছেলের পিঠ চাপড়ে বললেন, এসো খেয়ে নাও। বেশি রাত করে খাবার খাওয়া ঠিক নয়। ডিনার টাইম অলওয়েজ 8টার মধ্যে থাকা উচিত। তিরুর চাউনি তীক্ষ্ণ। বাবার দিক চেয়ে চেয়ে একবার মায়ের দিক তাকাল। ভদ্রমহিলার অবস্থা ভালো নয়। একটু আগে ছেলে চমকে দিয়েছেন, এখন আবার স্বামী। একই দিনে দুটো চমক পেয়ে মুখমণ্ডলের নাজেহাল দশা। জামশেদ নিজের জন্যে বরাদ্দ থাকা কেদারা টেনে বসলেন। তিরুও বসল। লুৎফা জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে। কোনোরকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে। ভাত দিতে গেলে হাত উঁচিয়ে থামালেন জামশেদ। বললেন, আগে ওকে দাও। তীব্র হোঁচট খায়। ডান ভ্রুটা উঁচিয়ে রাখে বিস্ময়। কিছু না বলে চুপচাপ হাত দেয় ভাতে। লুৎফারও মাথা চক্কর কাটার দশা। হঠাৎ হলো কি ওনার? শরীরটির খারাপ করল না তো? জামশেদের মাঝে উসখুসে ভাব। কথাটা কি তুলবেন এখন? একবার চোখের কোণা দিয়ে দেখলেন ছেলেকে। তীব্র তখন তৃপ্তি নিয়ে খাচ্ছে। কত মাস পর বাড়ির খাবার, মায়ের রান্না। সেই সেমন চেটেপুটে খেয়েছে পুষ্পিতা যেদিন খিচুড়ি রেঁধে দিয়ে গেল। তাও, সেই স্বাদ এক জায়গায়, আর এই স্বাদ আরেক জায়গায়। মায়ের রান্নার সাথে কোনো কিছুর তুলনা চলে? সহসা প্রসঙ্গ গিলে নিলেন তিনি। ছেলের এমন হাত চেটে খাওয়া দেখে মনপ্রাণ জুড়িয়ে এলো যেন। তুষ্ট চিত্তে ভাবলেন, খেয়ে নিক, এসব কাজের কথা পড়ে হবে না হয়। খাওয়া শেষ। জামশেদ আরাম করে সোফায় এসে বসলেন। স্বাস্থ্যবান দেহের পুরো ভর ছেড়ে রাখলেন ফোমে। তীব্র এলো কিছু সময় বাদে। যেমন গতিতে এসে দাঁড়ালো, অমন করে বলল, আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ? কই মা তো দেখছি ঠিকঠাকই আছে। জামশেদ তৈরিই ছিলেন। ছেলে যে এই প্রশ্ন করবে বহু আগেই জানা। গুছিয়ে রাখা জবাবটাই উগরে দিলেন এবার। আমিও তো জানতাম তোমার মা অসুস্থ। চেহারা দেখে তাই মনে হয়েছিল। এখন তুমি তার আদরের ছেলে, হয়তো বাড়ি ফিরেছ বলে আনন্দে এক লাফে সুস্থ হয়ে গেছে। তীব্র বিশ্বাস করেছে কি না বোঝা গেল না। বরং চোখ ছোট করে একভাবে চেয়ে রইল। জামশেদ অপ্রস্তুত হলেও গলার জোর বাড়িয়ে বললেন, এভাবে তাকানোর কিছু নেই। মিথ্যে বলে আনাইনি তোমাকে। আর মিথ্যে বলবই বা কেন? তোমাকে এখানে আনিয়ে আমার লাভ কি? তীব্র হেসে ফেলল। মুখোমুখি সোফাটায় বসে পড়ল ধপ করে, বলল, আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যে বলে এনেছেন? ছেলের হাসির বহর দেখে ভেতর ভেতর ভ্যাবাচেকা খেলেন ভদ্রলোক। নির্ঘাত সব বুঝে ফেলেছে। গলা খাকারি দিয়ে প্রসঙ্গ এড়ালেন। তোমার ওখানে রান্না করে কে? কে আর করবে? আমি, না হলে নাহিদ। দুটো নকশা আঁকা বাটিতে তুলতুলে ডেজার্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা। স্বামী ছেলের মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল। তিরুর কথা কানে যাওয়া মাত্রই গতরখানা স্তম্ভ বনে গেল।
জামশেদ নিজেও বড়সড় ধাক্কা খেয়েছেন যেন। দুজনে একই সাথে আর্তনাদ করে উঠলেন। কি? তীব্র বিব্রত হয়, চোখ তুলে চায় না। লুৎফা হাহুতাশ করে বললেন, তুই রান্না করিস? ওমা কেন? এসব কি তোর কাজ নাকি? ওখানে কি রান্নার কোনো লোক পাওয়া যায় না? জানি না, হয়তো যায়। ওসব ঠিক করার সময় কোথায়? জামশেদ বললেন, তাই বলে তোমাকে রান্না করতে হবে কেন? খাবার বাইরে থেকে আনাও, রেস্তোরাঁয় খাও। তীব্র আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, একজন কলেজ লেকচারারের কি এত হাইফাই লাইফস্টাইল মানায় মন্ত্রীমশাই? বেতন যেমন তার তো তেমন লাইফ লিড করা উচিত। জামশেদ নাক ফুলিয়ে বললেন, নিজের বাবাকে এসব উদ্ভট সম্বোধন করো কেন সব সময়? বাবা ডাকলে জিভ পচে যাবে। তীব্র খুব আশ্চর্য বনে চাইল, কেন? শুনতে ভালো লাগছে না? আমি তো ভেবেছিলাম বাবার থেকে এই শব্দটা আপনার বেশি ভালো লাগবে। তোমাকে এত বেশি বেশি ভাবতে কেউ বলেনি। যাক গে, কোথায় উঠেছ ওখানে? নিশ্চয়ই ভাড়া বাড়িতে। তীব্র কাঁধ উচাল, তো আর কোথায় উঠব? আপনি কি আমার জন্যে প্রাসাদ বানিয়ে রেখেছেন? লুৎফা বললেন, তোর তো তাহলে খুব কষ্ট হয়ে যাচ্ছে রে বাবা। ভাড়া বাড়িতে তো একদমই থাকার অভ্যেস নেই। কি করছিস না করছিস কিছু তো জানাশোনা। হ্যাঁ রে, আমি একদিন যাই, গিয়ে সব গুছিয়ে দিয়ে আসি। ও বলল, দরকার নেই, এতদিন মুখের সামনে সব তুলে দিয়েছ তো। অভ্যেস খারাপ হয়ে যাচ্ছিল, তবে আমার খুব একটা কষ্ট হচ্ছে তাও না। মো এনজয়িং দিস লাইফ মা। লুৎফা ব্যর্থ চোখে চাইলেন, নিজে রান্না করে খায় যখন, বাজারটাও নিশ্চয়ই একা একাই করে। আহারে, সোনার টুকরো ছেলেটাকে এক গ্লাস জল অবধি ঢেলে খেতে দেননি তিনি। আর সে কি না হাত পুড়িয়ে খাবার বানায়। জামশেদ বললেন, আমি তো এটাই বুঝলাম না তোমার গাজীপুরে গিয়ে টিচারগিরি করতে হচ্ছে কেন? ঢাকায় কি কোনো কলেজ ভার্সিটি নেই? সেখানে পড়াও, আমি না হয় ব্যবস্থা করে দেব। তীব্র নিষ্পৃহ, লাগবে না। কেন লাগবে না? ওরকম একটা মফস্বল, ঠিকঠাক কিছু পাওয়া যায় কি না সন্দেহ। বাসাবাড়িও তো পুরনো আমলের, কিভাবে ওই পরিবেশে থাকবে তুমি? তীব্র দায়সারা জানালো, আমি ম্যানেজ করে নিচ্ছি। জামশেদ ভ্রু উচালেন, সন্দিহান কণ্ঠে বললেন, ম্যানেজ? বাবা, তুমি আবার কবে থেকে এইসব ম্যানেজ ফ্যানেজ করা শিখলে? আচ্ছা, সত্যি করে বলো তো, কি ঘটাচ্ছ ওখানে বসে? কি এমন পেলে যে মুখ তুলে কোথাও তাকাতেই চাইছ না? তীব্র রহস্য হেসে বলল, মধু। জামশেদ চেতে বললেন, ইয়ার কি করছো আমার সাথে? ম্যানার্সলেস ছেলে কোথাকার। বাপকে কিভাবে সম্মান দিতে হয় শেখনি? ও মাথা নাড়ল দুপাশে, মুখের ওপর বলল, কিভাবে শিখব বলুন? ম্যানার্স কি জিনিস আমার বাপ আমাকে কোনোদিন শেখালই না। জামশেদ হা করলেন উত্তর দিতে। মাঝপথেই নম্র কণ্ঠে থামিয়ে দিলেন লুৎফা। আচ্ছা আচ্ছা শুনুন না, ছেলেটা এতদিন পর বাড়ি ফিরল, আজকে অন্তত এসব তর্কাতর্কি ছেড়ে দিন। ভদ্রলোক দমলেন, শ্বাস ফেললেন ঠোঁট ফুলিয়ে, বললেন, এক গ্লাস পানি দাও, আইস দিও। ঘাড় নেড়ে চলে গেলেন তিনি। তীব্র হাত উল্টে ঘড়ি দেখে 8:30। এখন না বের হলে পৌঁছাতে অনেকটা দেরি হবে। চটপট উঠল। ব্যস্ত ভঙ্গি দেখে জামশেদ সুধান, কোথায় যাচ্ছ? ফিরছি। সে কি, এলেই তো বিকেলে, পরে আবার আসব। তীব্র পা বাড়াতে নিলেই জামশেদ মুখ ছোটালেন, ভাবছিলাম ওখানে তোমায় একটা ফ্ল্যাট দেখে দেই। এভাবে অন্যের বাড়িতে থাকবে বিষয়টা ভালো দেখাচ্ছে না। ও ফিরে চাইল, সন্দেহী কণ্ঠে বলল, আজকে মনে হচ্ছে আমার প্রতি একটু বেশিই চিন্তা হচ্ছে আপনার। জামশেদ অপ্রতিভ হন, থেমে থেমে বললেন, কি আশ্চর্য, তুমি আমার ছেলে তোমায় নিয়ে চিন্তা করা অন্যায়? তীব্র বক্ষপটে হাত গুজে দাঁড়াল, ভনিতাহীন সুধাল, আপনি কি আমার ঘাড়ে গোছানোর জন্য কোনো কাজ পেতে রেখেছেন? প্রকাণ্ড হোঁচট খেলেন জামশেদ। ছেলের লাজবাব বুদ্ধি দেখে চোখ দুটো না চাইতেও মার্বেল হয়ে এলো। বাবার সেই হতচেতন চেহারা দেখে হাসি পায় তীরর। ভ্রু নাচিয়ে বলে, ঠিক জায়গায় ঢিল পড়েছে তাই না? জামশেদের মনে হল, ছেলে বুঝে যখন গিয়েছেই আর রাখরাখের দরকার নেই। এখন হোক পড়ে, কথা তো তুলতেই হতো। এই অসময়ে বাড়িতে ওনার থেকে যাওয়ার অন্যতম কারণটাকে তো আর বিফল করা যায় না।
জবাবে স্বরের হাল অনুচ্চ হল। আসলে আজিমপুরের দিকে কয়েক একর জমি দেখেছিলাম। এত দারুণ জায়গা, নিজে দেখলে বুঝতে। মানুষের আনাগোনাও বেশ। শতাংশের দাম 10 লাখ বলেছি আমি। মালিক যে একাব্বর, সে রাজিও হয়েছিল। হুট করে কাল ফোন করল ওই দামে জমি নাকি দেবে না, প্রতি শতাংশে তাকে 12 লাখ করে দিতে হবে। তীব্র গায়েই মাখল না, নিরুৎসাহিত বলল, তো দিয়ে দিন, টাকা পয়সা তো কম নেই আপনার, এত কিপটামো করে কি হবে? জামশেদ রেগেমেগে বললেন, তুমি কিন্তু বেশি বেশি বলছ। এখানে কিপটামোর ব্যাপার হলো? একাব্বর আমার সঙ্গে বেয়াদবি করছে। ও আচ্ছা, তাহলে আর কি, লোক পাঠিয়ে কয়েক ঘা দিন, পিঠে সোজা হয়ে যাবে। জামশেদ বিরক্ত হয়ে বললেন, উফ, তাহলে কি আর তোমাকে বলতাম আমি? ও আমাকে থ্রেড করছে, কিছু করলে প্রেস মিডিয়া ডেকে সব জানিয়ে দেবে। তীব্র থুতনি চুলকে বলল, তো আমাকে কি করতে বলছেন? কি করবে সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। এমন কিছু করো যাতে সুরসুর করে 10 লাখেই জমি বেচে দেয়। আর খবরটা 5 কানো হ। লুৎফা এর মাঝে পানি নিয়ে এলেন। ওনাকে দেখেই থেমে গেলেন জামশেদ। গ্লাস ধরতে ধরতে বললেন, 1 গ্লাস পানি আনতে তোমার এত সময় লাগে? আইস বার এত শক্ত হয়েছিল, ছোটাতেই পারছিলাম না। আচ্ছা যাও এখন, ওর সাথে আমার কিছু কথা আছে। উনি যেতে নিলেই তীব্র আটকে দেয়, বলে, যেতে হবে না, যা বলার আমি মায়ের সামনেই বলছি। জামশেদের প্রতাপী মুখটায় ঘাবড়ে যাওয়ার চিহ্ন। তিনি যে নিজের কাজে ছেলের মাস্তানিকে মাঝে মধ্যে কাজে লাগান এসব কাকপক্ষীকেও জানতে দিতে চান না। বলতে গেলেন, তার আবার কি দর? তীব্র হাত উচাল, আমাকে বলতে দিন। থমকালেন ভদ্রলোক। ও বলল, আপনি কাজের কথা বললেন, আমি শুনলাম, কিন্তু এরকম কিছু করতে পারবো না, এটাই হচ্ছে একমাত্র উত্তর। জামশেদ উত্তেজিত হয়ে বললেন, করবে না? করবে না মানে কি? বাংলাতেই তো বললাম, বুঝতে এত অসুবিধে হওয়ার কি আছে? আমি এখন আর এসব গুন্ডামিতে নেই। আই হ্যাভ বিকেম পলাইট নাও। আপনি অন্য লোক খুঁজে নিন। ঘরে যেন বাজ পড়ল। মেঝের সাথে দুজন প্রৌঢ় মানুষের মাথা চৌচির হল অচিরে। বাকরুদ্ধ জামশেদ গোল চোখে স্ত্রীর দিকে চাইলেন। তার দৃষ্টিও সমান বিহ্বলিত। কেবল ঠোঁট নাড়লেন কথা বলায়। তুই আর গুন্ডামিতে নেই বিট্টু? ভদ্র হয়ে গেছিস? এসব কি আমি সত্যি শুনছি? তীরর ললাট কুচকে থাকে। এটা এমন কি কথা যে শোনে সেই নড়তে ভুলে যায়? আশ্চর্য, দুনিয়ায় সেই একমাত্র মানুষ যে কি না ভদ্র শব্দটা উচ্চারণ করলেও বিপদ। বলল থমথমে গলায়, মিথ্যে শোনার কি আছে? আমাকে দেখছ না কত সভ্য পোশাক পরেছি? আর মন্ত্রিমশাই আজ আমাকে বলছে মাস্তানি করে ওনাকে জমি এনে দিতে। অথচ যখন সত্যিই মাস্তানি করতাম দিন রাত তো এসির হাওয়া খাওয়ার খোটা দিয়ে বেড়াতেন। পরপরই বক্র হাসে ছেলেটা, দুপাশে মাথা নেড়ে বলে, সত্যিই দেশের সরকারের যে কি হাল। এরা যে জনগণের কাছে কোথায়, কখন, কি চাইবে নিজেরাই জানে না। জামশেদ তখনও হতবুদ্ধি। তীব্র বলেই গেল, আমি এখন থেকে এসব মাস্তানি টাস্তানি করব না। মিরাজরাও করবে না। বাড্ডায় আমার কোনো আড্ডার আসর নেই। বিট্টু মাস্তানের থেকে লেকচারার তীব্র রেজা তালুকদার সাউন্ডস কোয়াইট গুড আই থিঙ্ক। বাবা হিসেবে জামশেদের খুশি হওয়া উচিত। যেমন খুশিতে কেঁদে ফেললেন লুৎফা। আঁচল মুড়িয়ে আনলেন চোখের কাছে। কিন্তু উনি চূড়ান্ত হতে পারলেন না দৃঢ়ভূতের তোপে। এমন কান ঝাঝানো সত্যবান কারো সহ্য জয়? যে ছেলে দুদিন আগেও বলল মানুষকে ভয় পেতে দেখলে তার ভালো লাগে, সে আজ সাউন্ডস গুড নিয়ে ভাবছে। লুৎফার আওয়াজে ঘোর ভাঙল ওনার। ভদ্রমহিলা ছেলের গায়মাথায় হাত বোলাচ্ছেন। কণ্ঠ জুড়ে উপচে পড়ছে তুষ্টি। আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে তাহলে। তুই সব ছেড়ে দিয়েছিস বিট্টু। আমি যে কতটা খুশি হয়েছি। আমি আজকে এতিম মিসকিন বাড়িতে ডেকে খাওয়াব। তীব্র বাবার বিস্ময়, মায়ের কান্না কিছুতে মন দিল না। আবার ঘড়ি দেখল, বলল, আমি এখন আসি মা, কাল কলেজ আছে, আজ থেকে গেলে মিস হবে। লুৎফা আটকালেন না, প্রসন্নতায় চোখ ভরতি পারাবার নিয়ে বললেন, আচ্ছা বাবা, কিছু খাবার বাটি ভরে দিয়ে দেব সাথে? ফ্রিজে রেখে রেখে খেলে দুদিন যাবে।
তীব্র মানা করল না, মাথা দোলাল। ফুলিকে ডাকলেন লুৎফা। মেয়েটা ছুটে এলে নির্দেশ দিলেন কাজের। মস্তক ঝাঁকিয়ে ফের ছুটে যায় সে। উনি বললেন, আবার কবে আসবি বিট্টু? তীব্র মায়ের গাল ছুল। অমসৃণ কণ্ঠস্বরে নম্রতা আনল, প্রত্যেক মাসের শুরুতে এসে দেখা করে যাব। হবে? লুৎফা মাথা কাত করলেন। তীব্র মৃদু হাসল। অঞ্জলিপুটে রাখা মায়ের চাউনিতে মায়াম্মতা, সাথে বিস্ময়ের হাতছানিতে মাখা এক আকাশ মুগ্ধতা। ছেলেটা যে সঠিক পথে ফিরছে এখনও বিশ্বাসেই কুলোচ্ছে না। পাশে দাঁড়ানো জামশেদ তখন স্তম্ভিত। তীব্র আর চোখে একবার চেয়ে পাশ কাটিয়ে চলে গেল। ওনার নড়চড় নেই তখনও। লুৎফা যখন শিশুর মতো হৈ হৈ করে বললেন, আপনি ভাবতে পারছেন বিট্টুর বাবা, আমাদের ছেলের এতদিনে সুবুদ্ধি হয়েছে। ও সব ছেড়ে শিক্ষকতা করতে চাইছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমার সব মানত আস্তে আস্তে পূরণ করব এবার। জামশেদের হুহা এলো না, বরং বিশদ ভাবনায় পড়ে গিয়েছেন তিনি। ছেলেটার লোকমন সুবিধের লাগেনি। এত বছর ধরে মোড়ের মাথায় যে দাপট চালালো, কম আসে এমনি ছেড়ে দিচ্ছে? তাও ওই সস্তা চাকরি করার জন্যে? উহুম, সব কিছু কেমন রহস্য রহস্য লাগছে। এবার একবার নিজেকেই মাঠে নামতে হচ্ছে তো। সকাল বেলা। পলাশের আজ ছুটির দিন, কিন্তু তাও বেলা করে ঘুমানোর অভ্যেস ওর নেই। এমনিতেও প্রতিদিন ভোর ভোর বাইরে গিয়ে টুকিটাকি ব্যায়াম করে পলাশ। আজকেও তেমনই কাকভরে উঠল। কাঁধে তোয়ালে আর বোতল ভরা জল নিয়ে চলে গেল ছাদে। যাওয়ার আগে মিথিলাকেও জোর করে তুলে দিয়ে গিয়েছে। আরামের ঘুম ভাঙাতে মেয়েটার বিরক্তির শেষ নেই। তার ওপর হুকুম পড়েছে নাস্তা বানানোর। এখন এই ঘুমকাতুরে চোখে আঙুলে চটকে চটকে আটা মাখতে হবে। ভাবলেই মিথিলার শরীর গুলিয়ে আসছে। তাও বিহীন কাজে লাগে সে। জলে বাস করে কুমিরের সাথে তো আর লড়াই করা যায় না। কানাডায় মিথিলার 14 গোষ্ঠীর কেউ থাকে না। এমন একা এক দেশে কি আর গলার জোরে জেতা যায়? মিথিলা রুটি বেলতে বলতে আজও বিড়বিড় করে। পলাশের জ্ঞাতিগোষ্ঠী গালাগালিতে উড়িয়ে দেয়। কখনো দোষারোপ করে নিজেকে, নিজের কপালকে। ভেবেছিল হবে রাজরানী, অথচ বানিয়ে দিল চাকরানী। ধুর। পলাশ বাইরে যাওয়ার সময় সদর দরজা ভিজিয়ে রেখেছিল। খোলা দোর হতে আরামসে ঘরে ঢুকল জেনি। এদিক ওদিক চেয়ে ডাক ছুড়ল, ফালাস, হোয়ার আর ইউ? মিথিলার ধ্যান ভাঙে। চকিতে ফিরে চায়। ত্রস্ত পায়ে ছুটে আসে রান্নাঘর হতে। জেনির উৎপাতে কদিন ছিল না। কোথাও একটা গিয়েছিল ঘুরতে, এখন আবার এসছে। মিথিলা চেঁচিয়ে ওঠে, এই শাকচুন্নি, তুই আবার এসছিস আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে? জেনি বুঝল না, ইংরেজিতে বলল, কি বলছ? মিথিলা কটমটিয়ে বলে, আহারে আমার ইংরেজের বাচ্চারে। বাঙালি ছেলের বুকে সাবানের মতো লেপটে থাকে আর এখন বাংলা বোঝে না। সাত সকালে এই পোড়া মুখ নিয়ে হাজির হয়েছিস কেন? জেনির কপালে ভাঁজ পড়ে। মেয়ে হিসেবে সে যথেষ্ট শান্ত, মিশুকে। কিন্তু এই মেয়েটা তাকে দেখলেই তেলেবেগুনে জ্বলে যায় একদম। কি যে বলে রেগেমেগে, কিচ্ছু বোঝেও না। জেনি তর্কে গেল না, এসব তার ধাতে নেই। প্রসঙ্গ এড়িয়ে বলল, ফালাস কোথায়? মিথিলার কাট জবাব, জাহান্নামে। তোর তাতে কি? অন্যের বরের খোঁজ না করে নিজে বিয়ে করে নে। আমার বরটার ধারে কাছে ঘিসলে কিন্তু এই খুন্তি দিয়ে মেরে চ্যাপটা বানিয়ে ফেলব। এক হাত কোমরে রেখে আরেক হাতের খুন্তিটা তুলে দেখালো মিথিলা। জেনি হতবাক হয়ে বলল, তুমি কি আমাকে পেটানোর কথা বলছ? এতক্ষণে ঘটে ঢুকেছে তাহলে? এই তুই যা তো সামনে থেকে। সকাল সকাল মেজাজ গরম করিস না। পলাশটা এখন জিম করছে, এলেই তো আবার রঙ্গতামাশা শুরু করবি। আমি মেরে দেয়ার আগে বিদেয় হ। সমস্ত বাংলার মধ্যে জিম শব্দটা স্পষ্ট বুঝল জেনি। সচেতন চিত্তে মনে পড়ল, আজ তো অফ ডে। পলাশ এখন ব্যায়ামে থাকার কথা। ও দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে যায়। মিথিলা নিশ্চিন্ত হল, হাঁপ ছেড়ে ভাবল, যাক চলে গেছে। রান্নাঘরে আসতে নেবে, হুট করে দাঁড়িয়ে পড়ল আবার। পলাশ বাইরে। শাকচুন্নিটা সেখানে যায়নি তো? পলাশের গায়ে একটা সফেদ সেন্ডো গ্যাঞ্জি। স্বাস্থ্য ভালো, উচ্চতায় বেশ লম্বা বলে পুরুষ হিসেবে চোখে লাগে। ডাম্বেল ওঠানামা করাই পরনের ট্রাউজার নেমে এসেছে কিছুটা। ঘামে প্রশস্ত পিঠ চটচটে।
বৃষ্টির ফোঁটার মতো গেথে থাকা নীল সকালের কোমল আলোয় হীরের মতো লাগছে। জেনি পেছনে দাঁড়িয়ে থাকে, চোখের চাউনিতে পরিষ্কার মোহ। পলাশ ডাম্বেল পায়ের কাছে রাখল, হাত ছোড়াছুড়ি করে ব্যায়াম সারার মাঝেই আচমকা দৌড়ে এসে পিঠ ঝাপটে ধরল জেনি। ছেলেটা চমকায়, থেমে যায়। মিথিলাও হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়েছে তখনই। এই দৃশ্যে রাগে ফেঁপে উঠল শরীর। পলাশ জেনির দিকে ফিরে চাইল, ঠোঁট ভরে হেসে কিছু বলতে যাবে, এক ছুটে এসেই জেনির গায়ে থাবা বসায় মিথিলা। জ্যান্ত গাছের শরীর হতে ছাল ছাড়ানোর মতো টেনে নিল যেন। ওরা হকচকায়, তাজ্জব হয়। মিথিলার পায়ের রক্ত কোপে মাথায় উঠেছে, খুইয়ে বসেছে হিতাহিত জ্ঞান। গায়ের সর্বস্ব জোর দিয়ে এক ধাক্কা দিল জেনিকে। মেয়েটা আগের টানাটানিতেই ধাতস্থ হতে পারেনি, পরপর ধাক্কার তোপে ছিটকে পড়ে গেল। উরু সমান গোলাপের গাছটার ওপর মুখ থুবড়ে পড়ল একেবারে। নরম সাদা চামড়া কাটায় লেগে ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। ব্যথায় আর্তনাদ করে ওঠে সজোরে। স্তব্ধ পলাশ ক্ষেপে গেল অমনি। রুষ্টতায়, ক্রুদ্ধতায় অন্ধকার নামল চোখে। বাক্যব্যয়হীন সপাটে এক চর বসিয়ে দিল মিথিলার তসতসে গালে। পরের পর্ব দিতে একটু দেরি হতে পারে, তাই আজকে একটা বড় পর্ব দিয়ে রাখলাম। চলবে।